1942 থেকে 44 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার বহু গ্রামে দেখা দিয়েছিল এক ভয়াবহ মন্বন্তর। আর সেই মন্বন্তরে প্রাণ হারিয়েছে বহু বহু মানুষ। আর একদল মানুষ বাঁচার আশায় অন্যের সংস্থানে বেরিয়ে পড়েছিল শহর কলকাতার উদ্দেশ্যে। কিন্তু সেই শহর কলকাতার চিত্রও যে বড় ভয়াবহ। সেখানেও নেই এর রাজ্য, সেখানেও মানুষ হতদরিদ্র, অসহায়। আর একদল অসৎ ব্যবসায়ী তাদের কালোবাজারি, নারী ব্যবসা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কলকাতার বাতাসকে করে তুলেছিল বড়ই বিষাক্ত। তবুও সেই মানুষগুলো কিভাবে আবার তাদের নবান্ন উৎসবে ফিরল, কিংবা যারা ফিরল না সেই সমস্ত কিছুকে পটভূমি করে আমাদের প্রিয় নাট্যকার বিজন ভট্টাচার্য তৈরি করলেন তার বিখ্যাত নাটক নবান্ন। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আমাদের বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য রচিত নবান্ন নাটকের বিষয়বস্তু, সেই নবান্ন নাটকের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো সম্পর্কে এবং নাটকের নামকরণ, নাটকের সেই সময়কার সামাজিক রাজনৈতিক পরিস্থিতি, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তাহলে সমস্ত বিষয়ে জানার জন্য ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অবশ্যই অনুরোধ রইল, কোনো রকম স্কিপ না করে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের বিষয়। এই যে নবান্ন নাটকের কথা বলছি, সেই নবান্ন নাটক প্রথম অভিনীত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গম রঙ্গমঞ্চে। সেই নাটকে বিখ্যাত যে সমস্ত চরিত্ররা অভিনয় করেছিলেন তারা হলেন বিজন ভট্টাচার্য, সুধী প্রধান, জলজ চট্টোপাধ্যায়, শম্ভু মিত্র, গঙ্গাপদ বসু, চারুপ্রকাশ ঘোষ, সজল রায়চৌধুরী, ওদিকে মণিকুন্তলা সেন, শোভা সেন, তৃপ্তি ভাদুরী, বিভা সেন, ললিতা বিশ্বাস প্রভৃতি প্রমুখ বাঘা বাঘা চরিত্রেরা। আর নাটকের পরিচালনার দায়িত্বে ছিলেন বিজন ভট্টাচার্য স্বয়ং এবং শম্ভু মিত্র। তাহলে বুঝতেই পারছো সেই সময় নাটকটি ঠিক কিভাবে উপস্থিত করা হয়েছিল বা উপস্থাপনা করা হয়েছিল। এই নাটকের ঠিক তিনটে স্তর আমরা লক্ষ্য করব। নাটকের তিনটে স্তর এই সমস্ত নাটকের মধ্যে আমরা যে দেখতে পেয়েছি, তার প্রথম স্তরে আমরা দেখতে পাবো সেই সময়কার স্বাধীনতা আন্দোলনের একটা বিশেষ পটভূমি, রাজনৈতিক আবেগের একটা পরিচ্ছায়া। দ্বিতীয় স্তরে আমরা সেই গ্রাম বাংলার এক অভাব ক্লিষ্ট হতদরিদ্র পরিবারের চিহ্ন দেখতে পাবো বা চিত্র দেখতে পাবো। সেই পরিবারকে কেন্দ্র করেই ঘটনা সামনের দিকে এগিয়ে চলবে। এবং শেষ যে স্তর বা তৃতীয় স্তর, সেখানে কিন্তু শুধুমাত্র একটা পরিবারকে কেন্দ্র করে বা কোনো রাজনৈতিক তৎকালীন যে ইতিহাস, সেই ইতিহাসের কোনো প্রতিচ্ছায়া সেরকম একটা বিষয় না, একটা সামগ্রিক চিত্র আমরা দেখতে পাবো। সমগ্র মানে সেই সময়কার একটা সামগ্রিক চিত্র, সেটা শহর এবং গ্রাম উভয়েরই। এই তিনটে স্তরের মধ্যে দিয়ে নাটকটি এগিয়ে গেছে শেষের দিকে। এই নাটকে মোট 4টি অঙ্ক এবং মোট 15টি দৃশ্য সংখ্যা আছে। প্রথম অঙ্কে আমরা দেখতে পেয়েছি 5টি দৃশ্য, দ্বিতীয় অঙ্কে আছে 5টি দৃশ্য, তৃতীয় অঙ্কে 2টি দৃশ্য এবং চতুর্থ অঙ্কে আছে 3টি দৃশ্য। এই যে নবান্ন নাটকের এতগুলো দৃশ্য সংখ্যা এবং প্রচুর চরিত্র, বলা যায় চরিত্রের চরিত্রমালা মানে চিত্রমালা, সেই সমস্ত কিছুর দিক থেকে, নাটকের ঘটনার ব্যাপ্তির দিক থেকে, সমস্ত দিক থেকে লক্ষ্য করে এই নাটকটিকে মোটামুটিভাবে একটি এপিক নাটকের আখ্যা দেওয়া যায়। আমরা এই নাটকের যে প্রথম অঙ্ক, সেই অঙ্কের প্রথম যে দৃশ্য, সেই দৃশ্যে একটা তৎকালীন যে ঐতিহাসিক আন্দোলনের একটা পটভূমি এবং সেই পটভূমিতে দাঁড়িয়ে ওই নির্দিষ্ট অংশের মানুষের যে উত্তেজনা, সেই নির্দিষ্ট অংশের মানুষের যে নিজের যে কর্মসূচি, সেই সমস্ত কিছুর একটা চিত্র যেন খুব সামান্য অংশের মধ্যে দিয়ে হলেও দেখতে পাবো। তার আগে আমরা এই নাটকের চরিত্রগুলোর কথা একটু বলে নিই। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে প্রধান সমাদ্দার, যিনি আমিনপুরের বৃদ্ধ চাষি। আর আছে কুঞ্জ সমাদ্দার, প্রধানের ভাইপো, তাকে নায়ক চরিত্র হিসেবে আমরা ধরতেই পারি। আছে নিরঞ্জন সমাদ্দার, কুঞ্জর সহোদর অর্থাৎ ভাই। মাখন কুঞ্জর ছেলে। আছে দয়াল মণ্ডল, আমিনপুরের আর এক গ্রামবাসী। হারু দত্ত, স্থানীয় পোদ্দার ওই আমিনপুরের। কালীধন ধারা, একজন চাল ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী।
আছে রাজীব কালীধন, যে চাল ব্যবসায়ীর কথা বলছিলাম, তারই একজন সরকার বা গোমস্তা গোছের লোক আছে। এছাড়াও গ্রামের অন্যান্য চরিত্র যেমন চন্দর, যুধিষ্ঠির, তাছাড়া বড় কর্তা, বড় কর্তা, দিগম্বর, ফকির, পঞ্চাননী, রাধিকা, বিনোদিনী, খুকির মা, ভিকারিণী। আচ্ছা, এই যে চরিত্রগুলোর কথা বললাম তার মধ্যে গুরুত্বপূর্ণ নারী চরিত্রের মধ্যে আছে রাধিকা, যে কুঞ্জর স্ত্রী, বিনোদিনী নিরঞ্জনের স্ত্রী, আর হচ্ছে পঞ্চাননীকে আমরা খুব সামান্যভাবে দেখব, কিন্তু এই পঞ্চাননী হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ যে চরিত্র, প্রধান সমানদার তার স্ত্রী। এছাড়াও বহু চরিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাবো, কম বেশি শহরের দৃশ্য আছে, ডাক্তার আছে, নার্স আছে, 2 ফটোগ্রাফার আছে, টাউট আছে, এরকম বহু চরিত্র কিন্তু আমরা দেখতে পাবো। সেই সব চরিত্রের কথা আমরা আস্তে আস্তে জানতে পারবো নাটকের আলোচনার মধ্যে দিয়ে। এবার আমরা আসবো নাটকের একেবারে প্রথম দৃশ্যে বা প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে। প্রথমেই বলেছি এই যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, সেখানে তৎকালীন যে ভারত ছাড়ো আন্দোলন তার একটা প্রেক্ষাপটকে বা ঐতিহাসিক প্রেক্ষাপটে যে রাজনৈতিক আবেগ তার একটা রূপ আমরা দেখতে পাবো। সেই রূপের মধ্যে আমরা প্রথমেই যে দৃশ্যপট, এক্ষেত্রে তোমাদের বলে রাখি যারা তোমরা ছাত্রছাত্রী আছো আমাদের এই চ্যানেলে, তোমাদের পাঠ্য বিষয় হিসেবে নবান্ন নাটকে দেখছো, তাদের জন্য বলছি তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা দৃশ্যের যে মঞ্চসজ্জা সেটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, কারণ এই মঞ্চসজ্জার ওপর কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এবার বলবো প্রথম দৃশ্যের যে মঞ্চসজ্জা, সেখানে আমরা দেখব একটা কচ্ছপের পিঠের মতো একটা মালভূমি অঞ্চল বা গ্রামের অঞ্চল, তার একদিকে জঙ্গল আছে, সেটা আমরা মানে পরিস্থিতিতে বুঝতে পারবো। সেইখানে 2জন মানুষকে দেখতে পাবো, আবছাভাবে ফিসফিস করে কিছু কথা বলছে, আবার তারা চলে যাবে, আবার কিছু মানুষ আসবে, এভাবে আনাগোনা চলতে থাকবে। এই রকম পরিস্থিতিতে আমরা প্রথমেই দেখতে পাবো কুঞ্জ এবং প্রধানকে, যে কুঞ্জ সমাদ্দার এবং প্রধান সমাদ্দারের যে ভাইপো সে হচ্ছে কুঞ্জ সমাদ্দার। এই প্রধান সমাদ্দার কিন্তু একজন বৃদ্ধ মানুষ, বয়স হয়েছে তার, আর কুঞ্জ একজন যুবক বলা যায় একেবারে এই নাটকের প্রধান চরিত্র। আচ্ছা, যাই হোক, এই কুঞ্জ সমাদ্দার আর প্রধান নিজেরা আলোচনা করছে। কুঞ্জ বলছে চলো পালাই, এভাবে থাকা যায় না, মানে এই যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া উচিত, আমরা এখানে বাঁচবো না। কিন্তু প্রধান সমাদ্দার অত বয়সের একজন মানুষ হয়েও সে কিন্তু পালাতে চায় না, সে একেবারে মোকাবিলা করতে চায় সেই শক্তির বিরুদ্ধে। সেই শক্তি বলতে রাজনৈতিক পরিস্থিতি, আমরা জানি সেই সময় ইংরেজ সরকারের রাজত্ব চলছে আমাদের ভারতবর্ষ জুড়ে। তা যাই হোক, সেই ভারত ছাড়ো আন্দোলনের একটা বিশেষ প্রেক্ষাপট আমরা এখানে আমিনপুর গ্রামের একটা প্রেক্ষাপটকে দেখতে পাচ্ছি। আমরা পরবর্তীকালে আলোচনা করব যে বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা সামান্য একটা করতেই হবে। সেখানে বিজন ভট্টাচার্য কোথাও একটা বলেছিলেন যে তার আমিনপুর আসলে মেদিনীপুর, আমাদের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা। এক্ষেত্রে বলে রাখি মেদিনীপুরকেই কেন বেছে নিলেন বা সেটার সম্পর্কে আমরা ধরে নিতেই পারি সেই সময় ভারত ছাড়ো আন্দোলনের সময় 1944 খ্রিস্টাব্দে আমাদের পূর্ব মেদিনীপুরের বিশেষ করে তমলুকের যে মানুষজন তারা কিন্তু তাম্রলিপ্ত সরকার বলে একটা নিজস্ব সরকার গড়ে তুলতে চেয়েছিলেন, এবং 1944-এর ওই সময়ে সম্ভবত 17ই ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার বলে একটি সরকার গড়ে উঠেছিল। সেই সময় সেই গ্রামের মানুষেরা টেলিগ্রাফ সমস্ত তার ছিঁড়ে দিয়েছিল, একটা বিশেষ রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়েছিল। তাই এই মঞ্চে আমরা সেই রাজনৈতিক আবহাওয়ার একটা ছায়া দেখতে পাবো। আমরা দেখতে পাবো এই যে কথাবার্তা চলছে তার মধ্যেই একজন আন্দোলনকারী এসে উপস্থিত হবে, আর প্রধান সমাদ্দারের কথার মধ্যে থেকে আমরা বুঝতে পারবো প্রধান সমাদ্দার তার 2 ছেলেকে হারিয়েছেন, এই আন্দোলনে হতে পারে বা কিভাবে হারিয়েছেন তার চিত্র নেই, সম্ভবত আমরা ধরে নেব এই আন্দোলনেই তার ছেলেরা চলে গেছে। তা সেই শ্রীপতি এবং ভূপতিকে হারানোর যে শোক তাকে একেবারে পাগলের মতো করে তুলেছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেই প্রধান সমাদ্দার বারবার চাইছে ওদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লড়াই করতে।
তা সেখানে কুঞ্জ বলছে তুমি কি পাগল হলে নাকি। আমরা দেখতে পাবো সেই জনৈক আন্দোলনকারী যিনি প্রবেশ করেছিলেন সেই আন্দোলনকারী বলছেন এটা কিন্তু পাগলামি নয়, এটা হচ্ছে ওর ভিতরকার আগুন, এবং সেই আগুনটা আমাদের এই আন্দোলনে বিশেষ প্রয়োজন। এরই মধ্যে আমরা দেখতে পাবো পঞ্চাননীকে। পঞ্চাননী হচ্ছে এই প্রধান সমাদরের স্ত্রী। পঞ্চাননী আসবে, এসে বলবে যে এরকম একটা পরিস্থিতি কেন হবে, জোয়ান মানুষরা রয়েছে, তারা থাকতেই আমরা ঘরের মেয়েরা এইভাবে জঙ্গলের মধ্যে চলে আসছি, এইভাবে ঘর ছেড়ে আমাদের বেরিয়ে আসতে হচ্ছে, এই পরিস্থিতি কেন হবে, এরকম কথাবার্তা চলছে। তারপরেই আমরা দেখতে পাবো পঞ্চাননী গ্রামের একটা বিশেষ জনতাকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে চলছে এবং বলছে তোমরা এগিয়ে চলো, তোমরা এগিয়ে চলো। ওখানেই আমরা পঞ্চাননীকে কিন্তু শেষবারের মতো দেখবো। এই প্রথম দৃশ্যেই তার সাথে আমাদের প্রথম দেখা এবং এখানেই পঞ্চাননীর চরিত্র আমাদের শেষ দেখা। আমরা ধরে নিতে পারি পঞ্চাননী যে চরিত্রটি তৎকালীন ভারত ছাড়ো আন্দোলন বা ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে সামিল হয়ে গিয়েছিল এমনই এক নারী চরিত্রের প্রতিনিধি। আর এই পরিস্থিতিতে মানে এই দৃশ্যের মধ্যে প্রচুর ফাটা বাঁশের আওয়াজ আসবে। নাট্যকার আমাদের জানিয়েছেন যে সেই ফাটা বাঁশের আওয়াজগুলো তিনি গুলির শব্দের প্রতিলিপি হিসেবে ব্যবহার করেছেন, মানে গুলির শব্দের বিরুদ্ধে বদলে সেটা ব্যবহার করেছেন। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার যে বোকা ইংরেজ সরকার কিন্তু বুঝতে পারেনি সেই নাটক দেখে যে এটা আসলে গুলির শব্দ। যাই হোক, সেই গুলির শব্দের প্রতিরূপ হিসাবে ওই ফাটা বাঁশের আওয়াজ আমরা দেখতে পাবো। এরপর সেই দৃশ্য শেষ হয়ে যায়, প্রথম দৃশ্য ওখানেই শেষ। আর এই প্রথম দৃশ্য শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ওই যে বললাম নাটকের 3টে স্তর আছে, সেই প্রথম স্তরটাও কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা প্রবেশ করব নাটকের দ্বিতীয় স্তরে। একেবারে একটা বিশেষ পরিবারকে কেন্দ্র করে নাটকটা এবার এগিয়ে যাবে। দ্বিতীয় দৃশ্যে কি আছে? দ্বিতীয় দৃশ্যে আমরা দেখছি প্রধানের ঘরের দাওয়া এবং উঠোনের দৃশ্য। নিরঞ্জন, কুঞ্জর যে ভাই, সেই নিরঞ্জন এবং কুঞ্জ দুজনে বসে ওই দাওয়ার ওপরে কথাবার্তা চালাচ্ছে এবং তাদের যে কুঞ্জর যে স্ত্রী রাধিকা, সে একটা কলসি কাঠে প্রবেশ করবে উঠোনে। উঠোনের একটা দৃশ্য আছে মঞ্চে, উঠোনে প্রবেশ করবে এবং সেই কলসি উপর করে ধান ঢালবে এবং ঢেলে বলবে যে এটাই শেষ সম্বল, আর কিছু নেই। সেই উঠোনের প্রধানকেও আমরা দেখতে পাবো সেই দৃশ্যে, এবং প্রধান, কুঞ্জ, নিরঞ্জন তাদের সকলের কথাবার্তার মধ্যে থেকে আমরা বুঝতে পারবো যে ওই গ্রামে বেশিরভাগ মানুষের মধ্যে এবার একটা দুর্ভিক্ষ, হাহাকার দেখা দিচ্ছে। কিসের না? অন্যের হাহাকার। আর প্রধান সমান্তার একটু মোড়ল গোছের মানুষ, তার কথা মোটামুটি গ্রামবাসীরা মেনে নেয়। তারা মানে তিনি বোঝানোর পক্ষে সক্ষম একজন মানুষ, বয়স হয়েছে, সেই বয়সের জন্যও হোক বা তার কথা বলার ভঙ্গির জন্যই হোক তার কথা মানুষজন মেনে নেয়। তিনি গ্রামবাসীকে বুঝিয়ে প্রায় 3 মণ মতো ধান দিয়ে দিয়েছেন। কাকে দিয়ে দিয়েছেন, কি বৃত্তান্ত, সেটা কিন্তু এখানে বলা হয়নি, সেটা আমরা বুঝতে পারবো পরবর্তী দৃশ্যগুলোতে গিয়ে আস্তে আস্তে। তা যাই হোক, এই যে বিষয়টা, এরপর বোঝা যাচ্ছে যে ঘরে আর কোনো অন্য সংস্থান নেই। সেই সময় কুঞ্জ তার স্ত্রী রাধিকার কাছে তার শেষ যে অলংকার, পায়ের যে মলজোড়া, সেটা চায়, কিন্তু রাধিকা তার মায়ের দেওয়া ওই মলজোড়ার শেষ চিহ্ন বলে আর সেটা দিতে চায় না। কুঞ্জ রেগে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে কিছু বাসনপত্র নিয়ে বেরিয়ে যায়, সেগুলো বিক্রি করে অর্থের সংস্থান করতে বা অন্যের সংস্থান করতে। এরপর দেখা যায় যে নিরঞ্জন উঠে যাচ্ছে, মানে নিরঞ্জন এবং তার স্ত্রী বিনোদিনীর কথাবার্তা হচ্ছে। বিনোদিনী প্রবেশ করে, বিনোদিনীর কথাবার্তা হচ্ছে। নিরঞ্জন বলছে যে সে চলে যাবে, তাকে শহরের উদ্দেশ্যে রওনা হতে হবে, এভাবে আর থাকা যাবে না। এবং বিনোদিনী বলছে তাহলে আমি কি করে একা থাকবো, আমাকেও তুমি নিয়ে চলো। কিন্তু নিরঞ্জন বলছে তুমি তো একা নাও, এখানে দাদা আছে, জ্যাঠামশাই আছে, তারপরে বৌদি আছে, বৌদি অর্থাৎ রাধিকা, মাখন আছে, কুঞ্জ আর রাধিকার ছেলে, সকলে আছে, তাদের সাথে তুমি থাকবে। আগে আমি সেখানে যাই, সব কিছু বুঝে আসি, একটা কাজের সংস্থান করি, তবে তো তোমাকে নিয়ে যাব। বিনোদিনী কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়, না বিনোদিনী কাঁদতে থাকে। আর ঠিক এরকম পরিস্থিতিতে মঞ্চে প্রবেশ করে কুঞ্জ। কুঞ্জ এসে এই বিষয়টা দেখতে পায়, বিনোদিনী কাঁদছে। নিরঞ্জনের চোখে জল ছিল, কিন্তু কুঞ্জর হয়তো সেই সময় সেদিকে দৃষ্টি আসেনি। এই সময় কুঞ্জ প্রচণ্ড রেগে ওঠে যে তুমি ঘরের বউয়ের গায়ে হাত দিচ্ছ, হয়তো আমাদের অর্থ নেই, একটা দারিদ্র এসেছে, কিন্তু তা বলে ঘরের বউয়ের গায়ে হাত দেবে। অর্থাৎ এই যে দৃশ্য, এই দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই যে গ্রামের যে হতদরিদ্র মানুষ হতে পারে মানুষগুলো, কিন্তু তাদের মধ্যে সম্ভ্রম আছে, তারা স্ত্রী জাতির সম্মান করতে জানে। এটা কিন্তু কুঞ্জ চরিত্রের মধ্যে থেকে ফুটে উঠছে। এগুলো কিন্তু তোমাদের চরিত্র বিশ্লেষণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। এবং রাগের মাথায় কুঞ্জ নিরঞ্জনকে একটা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে, রক্ত বেরিয়ে যায়। কুঞ্জ তখন বিমূঢ় হয়ে যায় এবং রক্ত রক্ত বলে
সেও চিৎকার করতে থাকে। আর নিরঞ্জনকে সে বের করে দিচ্ছিল যে বেরিয়ে যাও ঘর থেকে, বলতে বলতে সে মেরেছিল। নিরঞ্জন বেরিয়ে যায় মঞ্চ ছেড়ে। এখানে ওই দৃশ্য শেষ হয়ে যায়। এরপর আমরা দেখতে পাবো মানে নিরঞ্জন কিন্তু সেই অবস্থায় তাদের পরিবার ছেড়ে চলে যাবে। নিরঞ্জনকে আর কিন্তু আমরা এই পরিবারের মধ্যে দেখতে পাবো না। পরবর্তীকালে নিরঞ্জনকে আমরা দেখতে পাবো, সে কথা এখনই বলছি না, পরে আসছি। এরপরে আমরা তৃতীয় দৃশ্যে দেখতে পাবো যে সেই কুঞ্জের যে ঘর, সেই ঘরের চিত্র দেওয়া এবং উঠোনের দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে যে দয়াল নামক কোনো এক প্রতিবেশী, দয়াল মণ্ডল, সে প্রবেশ করেছে কুঞ্জর বাড়িতে। কুঞ্জের দাওয়ায় বসে কুঞ্জ এবং প্রধান কথা বলছিলেন। প্রধান সমাদ্দার এবং কুঞ্জের মধ্যে যে আলোচনা হচ্ছিল, সেই আলোচনায় বোঝা যায় যে বিলের ধারে তাদের কিছু জমি আছে, সেই জমিগুলো সে বিক্রি করতে চাইছে। কে বিক্রি করতে চাইছে না? প্রধান, কারণ সংসার চালানোর জন্য আর তো কিছু করার নেই। কিন্তু কুঞ্জ চাইছে না সেগুলো বিক্রি করতে। কুঞ্জর মতে যে আমরা তো এর আগেও জমি জমা বিক্রি করেছি, তা আমাদের কি দারিদ্র চলে গেছে? দারিদ্র তো থাকবে, দারিদ্র কিভাবে চলে যায়? কিছুতেই যাবে না, কাজে ওই সামান্য জমি আর বিক্রি করবো না। আর এর মধ্যেই প্রধান ওই দয়ালের প্রবেশ। দয়ালও কথাবার্তায় যোগ দেয় এবং দয়াল এসেছে তাদের কাছ থেকে কিছু ধান চাইতে, কারণ তাদের কাছে আর কোনো কিছু চাল চাইতে, মানে খাবার নেই বাড়িতে। তার স্ত্রী অসুস্থ, তাকে যে সামান্য কিছু পথ্য দেবে তাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। তা কুঞ্জ ঘর থেকে কিছু চাল বের করে এনে তাকে দেয় এবং বলে এই কিন্তু শেষ সম্বল, আর কিছু করার নেই। তা সেগুলো কোচরে করে সে নেয়। এরই মধ্যে ছুটে আসে মাখন এবং সে মাখন এসে জানায় যে তোমরা উঁচুতে উঠে পড়ো, বড় বান আসছে। এই যে দৃশ্যটা, এই দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই সেই সময় যে দুর্ভিক্ষের আগে যে বন্যা একটা দেখা দিয়েছিল, বন্যা এসেছিল, বান ডেকেছিল, গ্রামকে গ্রাম ভেসে গিয়েছিল, তার একটা চিত্রের ছাপ কিন্তু এখানে রেখে গেছে আমাদের নাট্যকার বিজন ভট্টাচার্য। যাই হোক, সেই সময় দয়াল এবং কুঞ্জ ছুটে বাইরে বেরিয়ে যায় দেখতে কি হচ্ছে। একটা বড় বান আসছে সেটা তারা দেখতে পায় এবং সেই সময় প্রচণ্ডভাবে ঝড়ের আওয়াজ, শব্দ শুনতে পাওয়া যায়, একটা চিৎকার শুনতে পাওয়া যায়, মানুষের ঘর বাড়ি ভেঙে পড়ছে এবং দেখতে দেখতে ভেঙে পড়ে কুঞ্জর ঘরটা। এবং কুঞ্জরা ফিরে এসেছিল, তারপর কুঞ্জর ঘর ভেঙে পড়ে, কুঞ্জ চাপা পড়ে। সেখানে দেখা যায় যে রাধিকা, মাখন, তারা প্রধান খুঁজে পাচ্ছে না কুঞ্জকে। তারপর কুঞ্জকে দেখতে পায়, তার খুব একটা আঘাত লাগেনি, কিন্তু আবার বিনোদিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো রকমে বিনোদিনীকে ওই চাপা পড়া অবস্থা থেকে উদ্ধার করে মাখন, ওরা সবাই মিলে। সে অচৈতন্য হয়ে পড়েছে, তাকে যাই হোক জল টল দেওয়া হয়। এরই মধ্যে থেকে আমরা ওই তারপর দেখি দয়াল চলে গিয়েছিল। দয়াল আবার ফিরে আসে, সে জানায় তার আর কিছু অবশিষ্ট নেই, তার স্ত্রী, তার মেয়ে সবাই মারা গেছে, ওই মানে ঘর চাপা পড়েছে, বানের জলে সমস্ত কিছু ভেসে গেছে। আর সেই যে চাল সে কচুরি করে নিয়ে গিয়েছিল সেটা আবার সে ফেরত দিতে এসেছে। এর মধ্যে থেকে তৃতীয় দৃশ্য শেষ হয়। এরপর আমরা দেখতে পাবো আর চতুর্থ দৃশ্যে আবার সেই প্রধান সমাদ্দারের গৃহ, একটা অভাবের দৃশ্য। উঠোনের মধ্যে দেখা দিত, ঘর ভেঙে গেছে, উঠোনের মধ্যে একটা উনুনে কিছু একটা কড়াই বসিয়ে কিছু একটা সেদ্ধ করছে কে না রাধিকা, এবং দাওয়ার উপরে মাখন শুয়ে আছে, প্রচণ্ড রুগ্ন তার চেহারা, সে অসুস্থ। সে বলছে আর আমি ওই কলা সেদ্ধ, ডুমুর সেদ্ধ বা ওই কচুরলতির সেদ্ধ ওগুলো আর কিন্তু খাবো না, আমার আর ভালো লাগছে না। আর এরকম একটা পরিস্থিতির মধ্যে প্রধান সমাদ্দার কচুরে কিছু কাঁকড়া টাকড়া নিয়ে প্রবেশ করছে মঞ্চে এবং সে বলছে ওগুলো ভালো করে নুন ঝাল দিয়ে একটু ভেজে দিতে মাখনকে, সে খাবে। এই কথা হতে হতেই দেখা যায় কুঞ্জ প্রবেশ করে এবং সে বলে কিসের খাবার কথা হচ্ছে, জানতে পারে কাঁকড়া খাবার কথা হচ্ছে। সে বলে একেবারে না, জিতেন ডাক্তার বারণ করে দিয়েছে, মাখন এখন অসুখ, মাখনের প্রচণ্ড অসুখ, তাকে এসব দেওয়া যাবে না। মাখন বারবার বলতে থাকে আমার খিদে পেয়েছে, খুব খিদে, আমি খাবো, কিন্তু কুঞ্জ এ কথা বলে। প্রধান তখন বিরক্ত হয়ে যায়, প্রধান বলে কি খাবে না, এরকম কথা বলার কি আছে। সে এরকম একটা কথাবার্তার মধ্যে থেকে দুজনের মধ্যে একটা বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। আসলে আমরা সবাই জানি যখন অর্থের অভাব হয়, যখন অন্নের অভাব হয়, পরিবারে যখন অভাব দেখা দেয়, তখন কিন্তু পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যেও একটা চির ধরে যায়। এই চির হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু তবুও সেই সময় মানুষগুলোর মুখে হাসি থাকে না, তাদের মধ্যে থেকে শান্তি উড়ে যায়। ঠিক সেই দৃশ্যই কিন্তু তুলে ধরেছেন, একেবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন নাটকে, নবান্ন নাটকে আমাদের বিজন ভট্টাচার্য। দেখা যাচ্ছে প্রধান সমাদ্দারের সাথে কুঞ্জ সমাদ্দার
সমাদ্দারের একটা কথার কাটাকাটি হচ্ছে, মানে সে মেজাজ দেখাচ্ছে কুঞ্জ, এরকম কথাই প্রধান সমাদ্দার বলছে, কুঞ্জ বলছে মেজাজটাই দেখলে, এরকম করে চলতে থাকে। তা যাই হোক, মান অভিমানের একটা পালা হয়, সঙ্গে সঙ্গে প্রধান মাথা ঠুকতে থাকে, কুঞ্জ গিয়ে তাকে আবার রক্ষা করে। এরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে আমরা চতুর্থ দৃশ্যকে শেষ করি। এরপর দেখা যায় তার মধ্যে প্রধান সমাদ্দার বলছে যে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না যে অসুখে মাখন অসুস্থ। কিসের অসুস্থ? তো খেতেই পায় না, ওর পেটে দানা পানি নেই প্রায় 3 মাস ধরে। এর মধ্যে রাধিকা বিনোদিনীও বলে যে 3 মাস ধরে ছেলেটা কিছু খায়নি, বলতে গেলে না খাওয়ার মধ্যেই আছে। আর প্রধানও বলছে আমি কিছুতেই এটা ভুলবো না যে না খেতে পেয়ে ছেলেটার এই অবস্থা, ছেলেটা শুধু না খেতে পেয়ে পড়ে আছে। এরকম একটা দৃশ্য বলতে বলতে চতুর্থ দৃশ্য শেষ হয়। পঞ্চম দৃশ্যে আমরা নতুন একটা চরিত্রকে খুঁজে পাবো। সেই চরিত্র কিন্তু এই নাটকের একটা ইম্পর্টেন্ট চরিত্র, কারণ সেই চরিত্র হচ্ছে তৎকালীন যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতির একজন অসৎ ব্যক্তিত্ব, সে হচ্ছে হারু দত্ত। সেই হারু দত্ত, আমরা যে ক্যারেক্টারের কথা বলেছি প্রথমেই বললাম, হারু দত্ত হচ্ছে স্থানীয় পোদ্দার। তা হারু দত্ত এসছে ওই প্রধান সমাদ্দারের যে দৃশ্যটা, মানে বাড়ির দৃশ্য, উঠোন, সেই দেওয়া সেরকম একটা দৃশ্যই আবার দেখা যাচ্ছে। একেবারে হতদরিদ্র চিত্র, একটা দারিদ্র্যের ছাপ সেখানে আছে। মাখন আরও রুগ্ন হয়ে পড়েছে। সেই সঙ্গে মাখনের মাথার কাছে বসে আছে কে না, মাখনের মা রাধিকা, সে তাকেও রুগ্ন দেখাচ্ছে, তারও কয়েকদিন ধরে জ্বর। আর উঠোনের বিনোদিনী কোনো কাজকর্ম করছে। প্রবেশ করলো হারু দত্ত। হারু দত্তকে দেখেই বিনোদিনী ঘোমটা টেনে পিছন ফিরে দাঁড়িয়ে রইল, আর রাধিকাও ঘোমটা টেনেছে, হারু দত্তকে বসতে বললো। হারু দত্ত প্রধান সমাদ্দারের খোঁজ করতে করতে এসেছে। রাধিকা বললো প্রধান সমাদ্দার বাইরে বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে, তাকে বসতে বলে গেছে। হারু দত্ত সেখানে বসলো এবং কথোপকথন চালাচ্ছে। বোঝা যায় রাধিকা বিনোদিনীকে বলছে তুই এখানে এসে বস, তোর তো লজ্জার কি আছে? বাবা ঠাকুরকে দেখে তো লজ্জা পাওয়ার কিছু নেই। কিন্তু বিনোদিনীর যে চোখের দৃষ্টি, বিনোদিনীর যে লজ্জা, তা দেখেই আমরা বুঝতে পারছি হারু দত্ত চরিত্রকে সে একটু উপেক্ষা করতে চায়, অ্যাভয়েড করতে চায়। সেই হারু দত্ত সম্পর্কে তার মনে কোথাও হয়তো একটা আতঙ্ক আছে। যাই হোক, এই কথোপকথনের মধ্যে আমরা বুঝতে পারছি তাদের যে অসুস্থ বাড়ির পরিবেশের কথা, এবং এটাও আমরা জানতে পারছি যে হারু দত্ত তাকে বলছে, যে রাধিকাকে বলছে যে এতদিন ধরে তোর জ্বর, তাহলে তোমার জ্বর, তাহলে কেন কুঞ্জ গিয়ে ওষুধ আনেনি বা কেউ গিয়ে ওষুধ নিয়ে আসেনি তার কাছ থেকে? সে ওষুধও দেয়, এটা আমরা বুঝতে পারছি। তা এরই মধ্যে প্রধান সমাদ্দার প্রবেশ করে। প্রধান সমাদ্দারকে দেখেই হারু দত্ত বলতে থাকে তাহলে কি হলো, জমি জমা বিক্রির ব্যাপারে কি কিছু স্থির করলে? প্রধান কোনো কথা এগোতে চায় না, সে বলে কুঞ্জ ফিরুক। কিন্তু হারু দত্ত বলছে যে না, কুঞ্জ ফেরার কিছু নেই, কুঞ্জের সঙ্গে কি তোমার কথাবার্তা হয়নি? এমন সময় এই সমস্ত কথাবার্তার মধ্যে কুঞ্জ প্রবেশ করে। কুঞ্জ প্রবেশ করার মাত্রই কুঞ্জ বলতে থাকে ওই জমি সে বিক্রি করবে না। হারু দত্ত কিছুক্ষণ আগে প্রধান সমাদ্দারকে বলছিল যে বাজার চলেছে, এই বাজারে ওই জমি জমা আর কেউ কিনবে না, আমি তাও তো কিনছি, তোমাদের কিছুটা উপকার করছি, তোমরা কিছু অর্থ পাবে। এই যে মানুষজন খাবার দিচ্ছে বা দান করছে, অর্থের যোগান দিচ্ছে, বিভিন্ন কিছু সাহায্য করছে এই দুর্ভিক্ষ পীড়িত দেশে, সেই যে পরিস্থিতি, তাহলে তার মধ্যে না আমি তোমাদের যে জমি জমা কিনে নিচ্ছি বা তোমাদের যে অর্থ দিচ্ছি, এই অর্থ তো মানুষ দিতে পারবে না এই সময় দাঁড়িয়ে, তাহলে এটাও আমার একটা উপকার, মানুষকে দান করছি আমি, এরকম একটা কথা তাদের মধ্যে চলছে। কুঞ্জ কিন্তু কোনো রকম কথা শুনতে রাজি নয়, সে বলছে আমি দেবো না। তখন হারু দত্ত আরেকটু দাম বাড়ানোর কথা চিন্তা করে, বলে ঠিক আছে, প্রধান সমাদ্দার আগে যে দাম চেয়েছিল সেই দামেই আমি জমি দেবো। কিন্তু কুঞ্জ এক কথাই বলে যাচ্ছে সে কিছুতেই জমি বিক্রি করবে না, আপনি চলে যান এখন এখান থেকে। এই কথা শুনে হারু দত্ত একটু রেগে যায় এবং হারু দত্ত কথায় কথায় কুঞ্জকে ছোট লোক বলে কথা শোনায়। এই কথা শুনে কুঞ্জও কিন্তু প্রতিবাদ করে, সে বলে কিসের ছোট লোক, গালাগাল দেবেন না। এই মানে দুটো কথা তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এর মধ্যে প্রবেশ করে হারু দত্তর যে ছোট মেয়ে মাতি, সে এসে হারু দত্তের কাছে দাঁড়ায় এবং হারু দত্ত সঙ্গে সঙ্গে মাতিকে বলে যা তো গিয়ে মামাকে ডেকে আন এবং চণ্ডীমণ্ডপে আরও যারা যারা আছে তাদের সকলকে ডেকে আন। সঙ্গে সঙ্গে মাতি দৌড়ে বেরিয়ে যায়, একেবারে লাঠি বাবার সাথে বেশ কিছু মানুষ দু একজন চলে আসে, এসে কুঞ্জকে আক্রমণ করে, বলতে গেলে তাকে মারধর করা শুরু করে দেয়। এবং সেই দৃশ্য দেখে রাধিকা কেঁদে ওঠে, বিনোদিনী, সবাই আতঙ্কিত হয়ে যায়। প্রধানও বারবার মানে তাদের থামানোর চেষ্টা করে, বলে ছেলেটাকে মেরো না, ছেলেটাকে মেরো না, এভাবে বলতে থাকে। তা কুঞ্জ সেই সময় কিন্তু নত হয়ে গেছে দেখা যাচ্ছে, কারণ সে ভয় পাচ্ছে। আর ওই যে যারা এসেছে তারা বলছে যে মারার সময় মানে মনে ছিল না কার সাথে তুমি কথা বলছো, তারা তখন বলে যে ক্ষমা চাইতে হারু দত্তের কাছে, যে ব্যবহার তুমি করেছো তার জন্য ক্ষমা চাইতে হবে। কুঞ্জ একেবারে
একেবারে হামাগুড়ি দিয়ে হারু দত্তর দিকে এগিয়ে যাচ্ছে। হারু দত্ত তখন বলছে যে আগে মনে ছিল না কথাগুলো বলার সময়, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাই। এই পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করি যে মাখন মানে কুঞ্জ রাধিকার যে সন্তান পুত্র, সে শুয়েছিল দাওয়ায়, সে ওঠার চেষ্টা করে, কারণ বাবাকে মারছে, তার মধ্যেও তো একটা উত্তেজনা তৈরি হচ্ছে। সে ওঠার চেষ্টা করে কিন্তু পারে না, আবার পড়ে যায়। সঙ্গে সঙ্গে রাধিকা, কুঞ্জ প্রধান সবাই হুমড়ি খেয়ে পড়ে ওই মাখনের ওপর। সঙ্গে সঙ্গে বলা হয়, প্রধান বলে যে জল নিয়ে আসতে। আমরা বুঝতে পারি মাখন আর বেঁচে নেই, মাখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এবং সেখানে প্রধান চিৎকার করতে থাকে, রাধিকা কাঁদতে থাকে, সবাই কাঁদতে থাকে। এরই মধ্যে থেকে দৃশ্যটা শেষ হয়ে যায়। এখানেই আমরা প্রথম অঙ্কের সমস্ত দৃশ্যগুলোকে শেষ করব। এই যে প্রথম অঙ্ক শেষ হলো, এরপরেই আর দ্বিতীয় অঙ্কে আমরা কিন্তু আর আমিনপুর গ্রামকে দেখতে পাবো না। এরপর আমরা দেখতে পাবো শহরের দৃশ্য। এক্ষেত্রে আমি বলি, ওই যে বললাম নবান্ন নাটকের 3টি স্তর, প্রথম স্তরে যে আন্দোলনের একটা ইতিহাসের যে একটা প্রেক্ষাপট, সেটার পরে একটা নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে নাটক এগিয়ে চলেছে সামনের দিকে আর শেষের দিকে, সমাপ্তির দিকে। আর এই যে নাটকের দ্বিতীয় অঙ্কে আমরা পৌঁছলাম, সেই অঙ্কে এসে আমরা একটা শহরের দৃশ্য দেখব। এবার শুরু হলো একটা সামগ্রিক দৃশ্য বা সামগ্রিক আলোচনা, নাটকের একটা সামগ্রিক যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাবো। সেখানে কিন্তু নির্দিষ্ট কোনো চরিত্রকে, নির্দিষ্ট কোনো পরিবারকে শুধু ব্যাখ্যা করা হবে না, এখানে আমরা একটা শহরের সামগ্রিক চিত্র দেখতে পাচ্ছি। যাই হোক, প্রথম যে দৃশ্য, সেখানেই আমরা দেখতে পাবো একটা চালের গুদাম, কালীধনের যে গদি যাকে বলে, সেই গদির ওপর বসে আছে কে না কালীধন, যার কথা আমরা এখানে কিছুক্ষণ আগে শুনলাম যে একজন চালের ব্যবসায়ী। তিনিও কিন্তু, এই কালীধনও কিন্তু নবান্ন নাটকের একটা বিশেষ প্রতিনিধি চরিত্র। ওই যে বললাম শুরুতেই, তৎকালীন সময়ে এই দুর্ভিক্ষ কবলিত মানুষগুলোর ওপরে অত্যাচার নেমে এসেছিল যে অসৎ ব্যবসায়ীদের, তাদের মধ্যে একজন হচ্ছে এই কালীধন। এই কালীধনকে আমরা দেখতে পাচ্ছি এই দৃশ্যে গুদামের ওপর গদির ওপরে বসে সে কোনো একটা হিসাব দেখছে। আর সেই যে চিত্রপট আলোচনা করা হচ্ছে, এখানে দেওয়ালের ওপরে যে একটা গণেশের চিত্র আছে, গণেশের চিত্র টাঙানো আছে, দেওয়ালের মধ্যে সিঁদুরে দিয়ে লেখা আছে, ঈশ্বরের নাম করা আছে ব্যবসার উদ্দেশ্যে, এই সমস্ত চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, ক্যাশ বাক্স সমস্ত কিছু আছে। আর তারই মধ্যে দেখা যাবে একজন নিচে বসে কোনো কিছু কাজ করছেন, সে হচ্ছে রাজীব। এই যে বললাম কালীধনেরই একজন সরকার বা গোমস্তা জাতের লোক। আর প্রচুর কর্মচারী যাতায়াত করছে, সেই বস্তা টস্তা নিয়ে যাতায়াত করছে। এখানে আমরা আবার দেখতে পাবো সেই নিরঞ্জন চরিত্রকে, যে কিনা কুঞ্জ সমাদ্দারের ভাইপো, প্রধান সমাদ্দারের ভাইপো কুঞ্জর ছোট ভাই, সেই নিরঞ্জনের নাম কিন্তু এখানে আর নিরঞ্জন থাকবে না, সেখানে রাখহরি নামে পরিচিত, কারণ সে এখানে নিজের নাম রাখহরি লিখেছে। যাই হোক, সেই রাখহরি বিশ্বস্ত কর্মচারী, আমরা বুঝতে পাচ্ছি এখানে কালীধনের দেখতে পাবো দৃশ্যে। সে তার কাছে সমস্ত দায়িত্ব, গুদামের সমস্ত চাল সে ভর্তি করছে। কালীধন তাকে নির্দেশ দিচ্ছে একেবারে গোপন গুদামে সমস্ত কিছু রেখে ভালোভাবে চাবি দিতে। এখানেই আমরা দেখতে পাবো হারু দত্তকে। কোন হারু দত্ত? যে হারু দত্তকে আমরা দেখেছিলাম আমিনপুর গ্রামে, যে ছিল আমিনপুর গ্রামের একজন পোদ্দার, যে টাকা পয়সা ধার দিত মানুষকে, মানুষের বিভিন্ন সময় তাদের পাশে দাঁড়ানোর নাম করে তাদের ক্ষতি করত, সেই হারু দত্ত এবং কালীধনের যে কথোপকথন, তার মধ্যে দিয়ে বুঝতে পারি হারু দত্ত কিন্তু সেই গ্রামের যে গ্রাম থেকে চাল এনে এই কালীধনকে যোগান দেয় এবং সেই চালকে গুদামজাত করে রাখে কালীধন। চড়া দামে সেই চালকে সে বিক্রি করে প্রচুর ধনী মানুষদের মধ্যে। সাধারণ মানুষ এই কারণেই চাল পাচ্ছে না, এই কারণে শহরে নেই এর রাজত্ব। শুধুমাত্র চাল নয়, ডাল, চিনি সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই একটা অভাব অনটন এসে গেছে। আর তোমরা যারা ইতিহাস জানো, তারা নিশ্চয়ই জানো যে এই যে দুর্ভিক্ষর ফলে যে দারিদ্র, শহরে যে হাহাকার, সেটা কিন্তু শুধুমাত্র দুর্ভিক্ষ, মন্বন্তর এই সমস্ত কিছুর জন্য নয়। তথাকথিত ইংরেজ সরকারের ইচ্ছা প্রণোদিত কিছু বিষয় ছিল, যার মানে অর্থনীতিকে তারা দুর্বল করে দিয়েছিল ইচ্ছা করে, সেটাও কিন্তু আমরা জানি। যাই হোক, এই সমস্ত কিছুর মধ্যে আমরা এই দৃশ্যের মধ্যে দেখতে পাচ্ছি হারু দত্ত কালীধন কথাবার্তা বলছে। হারু দত্ত কালীধনের কথাবার্তায় আমরা পরিষ্কার বুঝতে পারছি এদের চোরা ব্যবসার একটা আলোচনা। এবং কালীধন হারু দত্তকে বলছে নিরঞ্জন সম্পর্কে যে রাখহরি অত্যন্ত বিশ্বাসী কর্মচারী, মেরে ফেললেও ওর পেট থেকে কোনো কথা বের করা যাবে না। সে কালীধনের সমস্ত গুদামের খবর রাখে।
এই হচ্ছে বিষয়। এবং এরপর আমরা দেখব যে হারুদত্ত চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় কালীধন তাকে একটা কিছু ইঙ্গিত করছে, মানে সেই জিনিসটার কি হলো, হারুদত্ত বলছে দেখছি ঠিক খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব, কিন্তু সেই জিনিসটি যে কি আমরা সেটা বুঝতে পারি, মানে সেটা জানতে পারিনি কালীধন বা হারুদত্ত কারোর মুখের থেকে। কিন্তু দর্শকের বুঝতে কোথাও বাকি থাকে না যে নারী পাচার চক্রের সেই নারীর আমদানির নিয়েই কথা কিন্তু এদের মধ্যে চলছিল। যাই হোক, হারুদত্ত সেই নারী বা মেয়েদের এনে দেবে এবং কালীধনের কাছে এনে দেবে, সেটা আমরা একটা আবছা ছায়া দেখতে পেলাম বা বুঝতে পারলাম, তার কোনো ইঙ্গিত একটা পেলাম, কিন্তু স্পষ্ট কোনো কথা কিন্তু তাদের মধ্যে হয়নি। এরপরেই আমরা দেখতে পাবো হারুদত্ত চলে যাওয়ার পরেই একজন ভদ্রলোক তড়িঘড়ি আসেন, তিনি তার চালের খুব দরকার এবং তিনি কিছু চাল চান, সামান্য চাল, খুব বেশি অর্থ তিনি দিতে পারবেন না। এই বিষয়টা প্রথমে কালীধন কি বলে যে বেশি টাকা দিলে সে কোনো রকমের ব্যবস্থা করে দেবে, তার গুদামে চাল টাল কিছু নেই, অন্য গুদাম থেকে সে কোনো রকম অন্যের কাছ থেকে এনে ব্যবস্থা করে দিতে পারে। কিন্তু ভদ্রলোক অত টাকা কি করে দেবেন, ভদ্রলোক বলছেন দিতে পারবেন না, কালীধন কিছুতেই দেবে না, বলছে আমার কাছে কোনো চাল নেই, আপনি বেরিয়ে যান। তা অন্যদিকে দেখা যাচ্ছে যে রাজীব সরকার যে বসেছিল সে মানে একভাবে বলে যাচ্ছে এদের সাথে কথা বলার দরকার নেই, এদের বের করে দিন, এরকমভাবে বাবু বারবার বলছে। তা সেই সময় ভদ্রলোক তাকে চুপ করতে বলে, সেই ভদ্রলোককে বলে আমি কিন্তু পুলিশে যাব। তখন রাজীব তাকে ভয় দেখায়, মানে বলে যে পুলিশ টুলিশ আমাদের কাছে কোনো ব্যাপার না, ম্যাজিস্ট্রেটদের আমরা পকেটে রাখি, এরকম একটা কথা আমরা শুনতে পাই। অতএব বুঝতে পারি যে তৎকালীন যে সরকার বা তৎকালীন যে প্রশাসন, সেই প্রশাসনকে হাতের মুঠোয় করে নিয়েছিল এই অসৎ ব্যবসায়ীরা। তারা অসৎ ব্যবসায়ীরা তাদেরকে টাকা দিত, কিন্তু হ্যাঁ সবাই যে এর মধ্যে ছিল তা কিন্তু কখনোই নয়। যে সরকার চালাচ্ছিল সেই সরকারও যে একই মানে এই নারী ব্যবসার সম্মুখে মানে সপক্ষে ছিল বা এই সমস্ত কিছু তা কিন্তু আমরা কখনো বলবো না। সকলেই করাপ্টেড তা কখনোই নয়, সকলেই খারাপ তা কখনোই নয়। আমরা সারা জীবনে এটা দেখে আসছি, একটা সম্পূর্ণ জাতি, একটা সম্পূর্ণ দল কখনো খারাপ হতে পারে না, ভালো খারাপ মিশিয়ে সবটা হয়। এখানেও সেরকম একটা বিষয় আছে। যাই হোক, ভদ্রলোক বেগে বেরিয়ে যায়, তারপরে দেখা যায় কোলাপসেবল গেট পড়ে যায়, দোকান বন্ধ হয়ে যায়। এখানে সেই দৃশ্যের সমাপ্তি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য দেখব, সেখানে শহরের একটা পার্কের দৃশ্য আছে। সেই পার্কের মধ্যে বসে আছে প্রচুর ভিখারিনী, তারা কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ সুখ দুঃখের কথা আলোচনা করছে, এরকম একটা জমায়েত সেখানে। এবং দূরে মানুষগুলো মানে ভেতরের দিকে মঞ্চে বসে আছে এবং কুঞ্জরা দিকে একটু সামনের দিকে বসে আছে, তাদের কথাবার্তা শোনা যাচ্ছে। এবং এরকম একটা পরিস্থিতিকে মানে বাচ্চা কোলে নিয়ে মারা রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে হঠাৎ সেই মঞ্চে প্রবেশ করবে দুজন ফটোগ্রাফার। এই ফটোগ্রাফারদের কিন্তু খুব সামান্য সময়ের জন্য উপস্থিতি, কিন্তু সেই সামান্য সময়ের উপস্থিতি হলেও তাদের কার্যকলাপে আমরা খুব ব্যঙ্গোক্তি লক্ষ্য করব, মানে ব্যঙ্গ একটা দেখতে পাবো, যেন ওই যে মানুষগুলো হতদরিদ্র মানুষগুলো যেন একটা মডেল, সেই দৃশ্য যেন আমরা দেখতে পাবো এই অংশে। কেন বলছি কথাগুলো, ওই যে ফটোগ্রাফার তারা ফটো তুলতে এসছে খবরের কাগজের জন্য, তারা কিভাবে ফটো তুলবে সেসব আলোচনা করছে এবং হঠাৎ তাদের চোখে পড়ে একজন মহিলা বাচ্চা কোলে বসে আছে বা দাঁড়িয়ে আছে। একজন ফটোগ্রাফার আর একজনকে বলে সেই মহিলার ফটো তুলবো। তা সেই মহিলার কাছে যায়, তাকে বলে পয়সা দেবো, আমি একটা ফটো তুলবো, একটু হাসো। অদ্ভুত ব্যাপার, যাদের পেটে অন্ন নেই, যারা একেবারে ঘর বাড়িহীন সমস্ত কিছু হারিয়ে শহরে কোনো রকমের পার্কের মধ্যে ওইভাবে বসে আছে, তাদের মুখে হাসি এনে ছবি তুলবে তারা এবং সেটা খবরের কাগজে তারা ছাপাবে। এবং আমরা লক্ষ্য করি একজন ফটোগ্রাফার বলে যে বাংলার ম্যাডোনা, এই কথাটার মধ্যে দিয়েও একটা ভীষণ ব্যঙ্গ আমরা লক্ষ্য করি সেই মানুষগুলোর প্রতি। সেই মানুষগুলোর প্রতি কোনো সমবেদনা নেই, করুণা নেই, কোনো কিছু নেই। করুণা সব বিষয়টাও আমরা চাই না, মানে যে সমব্যথী সেই ব্যাপারটাই আমরা কাউকে দেখতে পাই না। ফটোগ্রাফারের মধ্যে কোনো সমবেদনা তো একেবারেই নেই। তারা খবরের কাগজের একটা মডেল চান এবং সেই মডেল হচ্ছে ওই বাচ্চা কোলের মা। যাই হোক, তোমরা জানো সেই সময় ম্যাডোনাকে, সেই ম্যাডোনা একজন বিখ্যাত চরিত্র, মানে সেই সময় চলচ্চিত্রে বা সঙ্গীতে তার খুব নামডাক, সেই ম্যাডোনার কথা বলেছে। এরপরে তাদের দৃষ্টি পড়ে প্রধান সমাদদারের দিকে। প্রধান সমাদদার একটা ছেঁড়া জামা সেলাই করছিল বসে বসে, তার কাছে ফটোগ্রাফাররা যায়, তাকেও পয়সা দেবে বলে এবং তাকে বলে উঠে দাঁড়াতে। প্রধান সমাদদার বলে পয়সা দেবে কি জন্য, কি করবে, বলে ফটো তুলবো। তখন প্রধান সমাদদার বলে হ্যাঁ তোলো ফটো, খবরের কাগজে বেরোবে, ফটো তোলো। এবং প্রধান সমাদদারের ফটো যখন তারা তোলে, পয়সা দিয়ে চলে যায়, তখন প্রধান সমাদদারের মধ্যেও বোঝা যায় প্রধান সমাদদার কিন্তু একজন সমজদার ব্যক্তি। এটা আমরা বারবার কিন্তু বুঝতে পারবো। প্রধান সমাদদার তার সন্তান
দুই পুত্র শ্রীপতি ভূপতিকে হারিয়ে একটু পাগলের মতো করলেও সেই পাগলামি তার অন্তর্বেদনা, কিন্তু সে আসলে পাগল নয়, সে একজন সামাজিক মানুষ, মানে সমাজ রাজনীতি সে যে একেবারে বোঝে না তা কিন্তু নয়, সে একটু বোঝে। এবং ফটোগ্রাফারদের এই যে বিষয়টা তার মনের মধ্যে একটা অদ্ভুত হাসি এনে দিচ্ছে। যাই হোক, সে বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ফটো বেরোক, কঙ্কালের ছবি বেরোক, মানে তাদের যে কঙ্কালের চিত্র সেটা বেরোক, এরকম একটা কথা তারা মানে প্রধান সমাদ্দার বলে। ফটো তুলে ফটোগ্রাফার চলে যায়। এরপরে দেখা যায় যে সেখানে ডোম আসছে, একেবারে ঢোল বাজিয়ে ঘোষণা করছে যে অমুক জায়গায় খিচুড়ি দেওয়া হবে। সেই কথা শুনে সবাই যে যার চলে যাবে। কুঞ্জু রাধিকা উঠে দাঁড়ায় এবং তারা হঠাৎ লক্ষ্য করে বিনোদিনী নেই। এই দৃশ্যে আমরা দেখতে পাবো যে কুঞ্জু রাধিকা সবার মনের মধ্যে একটা দুঃখ, দারিদ্র্যের ছাপ, চিন্তার ছাপ। বিনোদিনী কিন্তু বেশ কথা বলছে, হেসে কথা, মানে বিনোদিনীর বয়স কম, বিনোদিনী একটু চটুল টাইপের একজন মেয়ে, গ্রামের বধূ আর কি, সেটা আমরা এখানে কিন্তু দেখতে পাবো। যাই হোক, সেই বিনোদিনীকে তারা খুঁজে পায় না, কিন্তু সবাই পাড় থেকে ঝেঁটিয়ে চলে যায় খিচুড়ির জন্য। এরপর কিছুক্ষণের মধ্যে ওই মঞ্চে, ফাঁকা মঞ্চে প্রবেশ করে একজন টাউট। এই টাউটকে আমরা, টাউট সম্পর্কে অনেক কিছুই জানি। এই টাউটরা তৎকালীন সময়ে ব্ল্যাকের টিকিট বিক্রি করতো, বিভিন্ন রকম বাড়ি ঘরের দালালি করতো, এই সমস্ত কিছু তারা করতো। তাদের আরেকটা রূপ আমরা দেখতে পাবো এখানে, সেটা কি, সেটা আস্তে আস্তে বলছি, তোমরা মানে দেখতে থাকো, বুঝতে থাকো বিষয়টা, তাহলে তোমরা নিজেরাও বুঝতে পারবে। যাই হোক, সেই টাউট প্রবেশ করেছে, আর এমন সময় সেই ফাঁকা মঞ্চে প্রবেশ করছে কে না, বিনোদিনী। বিনোদিনী ছুটে এসে দেখছে সেখানে কেউ নেই, কুঞ্জু রাধিকা তো নেই, এবং অন্যান্য যে ভিখারিরা ছিল তারাও কেউ নেই। সে বলছে কোথায় গেল, আমার পরিবারের কাউকে দেখতে পাচ্ছি না, প্রধান সমাদ্দার কাউকে দেখা যাচ্ছে না, কোথায় গেল, আমি এখন কি করব। টাউটকে সে বলে তুমি আমার পরিবারকে খুঁজে দেবে। টাউট তাকে দেখে বলছে বাবা, মানে এরকম একটা তরুণী, তোমার এত রূপ যৌবন, তোমার স্বামী আছে? সে বলে হ্যাঁ স্বামী ছিল, ছেড়ে চলে গেছে। বলছি বাবা, তোমাকে এমন একটা তারুণ্য রেখে তোমাকে স্বামী ছেড়ে চলে গেল? তা যাই হোক, তুমি এখন চলো তাহলে আমার সাথে, তোমাকে একটা ভদ্র ঘরে ব্যবস্থা করে দিচ্ছি, সেখানে তুমি থাকবে, খাবে, কাজ করবে, আর তারই মধ্যে আমি তোমার পরিবারের খোঁজ করব। এটাও আমরা বুঝতে পারছি, আমাদের দর্শকদের মন কিন্তু আতঙ্কে ভরে যায় যে বিনোদিনীর অবস্থা নিশ্চয়ই এবার একটু ভয়ঙ্কর হতে চলেছে। আমি আগেই বলেছি কোন নারী ব্যবসা, কোন অসৎ ব্যবসা এখানে চলছিল। যাই হোক, এরপর আমরা দেখতে পাবো বিনোদিনী, সরল বিনোদিনী, গ্রামের একজন সাধারণ বধূ, সে টাউটকে বিশ্বাস করে তার সাথে চলে যায়। এখানেই আমরা দেখতে পাই দ্বিতীয় দৃশ্য শেষ হয়ে যায়। এরপর আমরা আসবো তৃতীয় দৃশ্যে। এই নাটকের তৃতীয় দৃশ্যে আসার আগে তোমাদের সকলকে একটা কথা বলবো, এই ভিডিও যারা আজকে প্রথম দেখছো, বা আমার এই ভিডিও যারা, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা নিয়মিত দেখো, যদি আজকের ভিডিও ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা জাগায়। তোমাদের ভালোবাসা যত পাবো, তত আমি বেশি করে ভিডিও করার অনুপ্রেরণা পাবো, সেটা তোমরা সবাই বুঝতে পারো। যাই হোক, আর যদি আমাদের চ্যানেল থেকে তোমরা উপকৃত হও, তোমাদের চ্যানেল যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের বেল আইকনটি প্রেস করবে এবং সেখানে অল বাটনটা প্রেস করে রাখবে, আমাদের সকল ভিডিওর সকল নোটিফিকেশনস সঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। আর অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিওকে শেয়ার করবে, যাতে আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি। তাহলে চলে যাব আমরা আমাদের এই নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্যে। এই তৃতীয় দৃশ্যে এই তৃতীয় দৃশ্যে আমরা একই মঞ্চে দুটো রূপ দেখতে পাবো। দুটো রূপ মানে দুটো দিক, শহরের দুটো দিক, একদিকে ধনীর আতিশয্য আর অন্যদিকে দারিদ্র্যের হাহাকার। একই মঞ্চের দুদিকে দুটো দৃশ্যকে তুলে ধরা হয়। একদিকে প্রচণ্ড আলো, ঝা চকচকে একটা পরিবেশ, শহরের রাজপথের পাশেই একটা দালান বাড়ি, সেখানে বিয়েবাড়ির সানাই বাজছে বিলম্বিত লয়ে, আর মানুষজন যাতায়াত করছে। একটা বাচ্চা মেয়ে বেলকুড়ির মালা হাতে দাঁড়িয়ে রয়েছে, বড় কর্তা গেটে দাঁড়িয়ে অতিথিদের আপ্যায়ন করছে। আর সেই সময় দেখা যাচ্ছে আমরা কতগুলো মানুষকে পাবো, সেখানে প্রত্যেকটা মানুষের নাম নেই, প্রথম ভদ্রলোক, দ্বিতীয় ভদ্রলোক, তৃতীয় ভদ্রলোক, এভাবে নাটকের চরিত্রগুলোকে পরিচিতি দেওয়া হয়েছে। আর এর মধ্যে একজনকেই নাম দেওয়া হয়েছে নির্মল বাবু। এক্ষেত্রে আমাদের প্রশ্ন আসতেই পারে যে প্রথম ভদ্রলোক, দ্বিতীয় ভদ্রলোক করে যেখানে আমাদের নাট্যকার লিখছেন, সেখানে নির্মল বাবু কথাটা কেন, নির্মল বাবুর নামটা কেন দেওয়া হলো, সেক্ষেত্রে আমরা আলোচনা করছি। তার আগে বলি, এই যে দৃশ্যটা আমরা দেখতে পাবো, সেই দৃশ্যের মধ্যে এক ধনী গৃহস্থের বিয়ে হচ্ছে, মানে কারোর বিয়ে হচ্ছে, এবং সেই বিয়ে বাড়িতে প্রায় 1000 লোক নিমন্ত্রিত হয়েছে। আমরা একজনের মুখে শুনছি বাবা
ভারত রক্ষা বিধানে লটকে যাবেন যে বাবা। আসলে একটা নির্দিষ্ট আইন আছে যে এই সময়ে কতজন লোককে আমরা নিমন্ত্রণ করতে পারি। তা বাড়ির বড় কর্তা বলছে আইন যখন আছে, আইনের ফাঁকও আছে, কাজেই ব্যবস্থা আমাকে করতে হয়েছে, কারণ আমার যে পারিবারিক যে আত্মীয়রা আছে তাদের সংখ্যাই তো কিছু কম নয়, 1000 লোক আমার হয়ে গেছে, আত্মীয় স্বজন পরিজন মিলে, কিছু করার ছিল না। তখন বলছে যে জোগাড় যন্ত্র করলেন কি করে, যা অবস্থা চারিদিকে তো নেই এর রাজ্য। কেউ বলছে যে এই তো গিন্নি বললেন চিনি আনতে গিয়ে দেখি কোথাও কিছু নেই, সেই আমাদের ব্ল্যাক মার্কেট ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। তাদের আলোচনার মধ্যে এটা স্পষ্ট হয়ে ওঠে তারা ব্ল্যাক মার্কেটকে বাঁচিয়ে রাখতে চাইছে, বলছে বেঁচে থাক বাবা ব্ল্যাক মার্কেট, কারণ সেখান থেকে আমরা অন্তত জিনিসপত্রের যোগানটুকু তো পাচ্ছি, সে কিছু না হয় বেশি দাম আমাদের যাচ্ছে। কিন্তু একমাত্র নির্মলবাবু যে চরিত্র, তার মুখেই আমরা একটু প্রতিবাদী সুর শুনতে পাই। সে বলে তাহলে যেটা অন্যায়, সেই অন্যায়কে আমরা সমর্থন করব, অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদ করা উচিত। অর্থাৎ এই যে কালোবাজারি, সেই কালোবাজারি তো একটা মানে সৎ উদ্দেশ্য নয় বা সৎ কর্ম নয়, একমাত্র নির্মলবাবু ব্যাপারটায় প্রতিবাদ করছে, অন্যান্যরা তার কথায় হেসে উঠছে, কারণ তাদের সংখ্যাই বেশি। এই জন্যই বোধহয় নির্মল বাবুকে একটা নাম দেওয়া হয়েছে, কারণ তার মধ্যে মনুষ্যত্ব আছে, তাকে আমরা খাঁটি মানুষ বলে বুঝতে পারছি। কিন্তু বাকি যে মানুষগুলো আছে তাদের আমরা কখনো খাঁটি সৎ মানুষ বলতে পারি না। তাদের আলোচনাই আমাদের কাছে প্রমাণ করে দিচ্ছে তাদের টাকার জোরে তারা বেঁচে থাকতে চাইছে, তারা বাকি মানুষদের কথা কখনোই ভাবতে রাজি নয়। নির্মলবাবুর কথায় সেটা বোঝা যাচ্ছে যে যাদের টাকা আছে তাদের পক্ষে কথা মানায়, কিন্তু যাদের বেশিরভাগেরই এটা নেই কিনা, অর্থাৎ দেশের বেশিরভাগ মানুষের তো টাকা নেই, বেশিরভাগ মানুষ তো না খেতে পেয়ে মরবে। কালোবাজার থেকে কত মানুষ মানে অত দাম দিয়ে চাল ডাল চিনি কজন মানুষ কিনতে পাবে, সেটা বোঝা যাচ্ছে। আর অন্যদিকের যে দৃশ্যের কথা বললাম, সেখানে অন্ধকার প্রথমে থাকবে, একটা স্পটলাইট পড়বে ওই ডাস্টবিনের ওপর, একটা ডাস্টবিন আছে, আর ডাস্টবিনে দেখা যাচ্ছে কুঞ্জ রাধিকা সেই ডাস্টবিন ঘেটে খাবার খুঁজছে, আর কুকুর ডাকছে, একটা কুকুরও সেখানে আসে, কুঞ্জর হাতে কামড়ে দেয় এবং রক্ত বেরোয়, কুঞ্জ আলোর সামনে আসে মানে হাতটা তুলে, এরকম একটা দৃশ্য। আর রাধিকাও চিৎকার করে ও মা গো কামড়ে খেলে গো, একেবারে মাংস তুলে নিল, এরকম একটা দৃশ্য। আর তারই মধ্যে দেখা যাচ্ছে প্রধান সমাদ্দার ওই বড় বাড়ির সামনে হাত তুলে অন্ন ভিক্ষা করছে, বলছে বাবারা আমাকে কিছু খেতে দাও, তোমাদের কি চোখ নেই বাবারা, তোমরা কি অন্ধ হয়ে গেলে, আমার কথা শুনতে পাও না বাবারা, এরকম একটা দৃশ্য। এই দৃশ্যের মধ্যে থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি একদিকে প্রচুর প্রাচুর্য ধনী মানুষের বাড়িতে, আর অন্যদিকে অন্যের হাহাকার, সেখানে মানুষে পশুতে লড়াই চলছে খাদ্যের জন্য। কুকুর সেই পশু এবং এই কুঞ্জ রাধিকা সেই মানুষগুলোর প্রতিনিধি চরিত্র। যাই হোক, এখানে আমরা সেই তৃতীয় দৃশ্য শেষ করব। এরপর দেখা যাবে দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য। চতুর্থ দৃশ্যে হারু দত্তের বাড়ির একটা পরিবেশ, বাড়ির দাওয়ায় বসে আছে খুকির মা নামক একজন চরিত্র। তার কথোপকথন, তার কথায় বোঝা যাচ্ছে হারু দত্ত যেন তার কাছে ভগবান। তার খুকির অসুখের সময় বিশেষ উপকার করেছিল, চাল দিয়েছিল, তার ওষুধ দিয়েছিল, যেখানে ডাক্তার বিনা পয়সায় দেখতে চায়নি। খুকি কোনো রকমের প্রাণ পেরে মানে মরা খুকি বেঁচে উঠেছিল, তার মানে তাকে মোটামুটিভাবে বলা যায় একজন মোসাহেবের ভূমিকা গ্রহণ করছে এই খুকির মা। আর বসে আছে দুটো মেয়ে পেছন ফিরে, তারা হচ্ছে চন্দর নামক কোনো এক গ্রামবাসীর দুই কন্যা। আর চন্দরকে দিয়ে সই করিয়ে নিচ্ছে হারু দত্ত, এবং চন্দর কাঁদছে যে দুই মেয়েকে আমি মেয়েদের বিক্রি করে দিলাম, এরকম একটা দৃশ্য। এরপর দেখা যাবে যে ভৃত্য এসে বলবে নৌকা রেডি হয়ে গেছে, খুকির মাকে হারু দত্ত বলবে যে ওদের এগিয়ে দিয়ে আসতে। কাজে এই যে মেয়ে দুটি, আমরা পরিষ্কার বুঝতে পারছি শহরে পাচার হয়ে যাচ্ছে মেয়ে দুটি, হারু দত্ত পাচার করে দিচ্ছে, লিখে নিচ্ছে চন্দরকে দিয়ে। অতএব অশিক্ষা মানুষের যে কতটা ক্ষতি করতে পারে, এই চন্দররা তো পড়ালেখা জানে না, লিখতে জানে না, পড়তে জানে না, তারা জানেও না তারা কোথায় সই করে দিল। কাজে শিক্ষার যে কত প্রয়োজন সেটা আমরা বুঝতে পারছি এই দৃশ্যের মধ্যে থেকে। তা যাই হোক, এরপর মেয়েরা চলে যাবে। আর এই যে খুকির মা চরিত্র, সেই খুকির মা চরিত্রও কিন্তু সামান্য একটা সময়ের জন্য এই নাটকে আসলেও একে আমরা ভুলবো না, কারণ সেই দুর্ভিক্ষ পীড়িত মন্বন্তরের যে দেশ, সেই সময়ে এই হারু দত্ত, এই কালীধরের মতো মানুষগুলোকে সাহায্য করার জন্য এই খুকির মা চরিত্রগুলো ছিল, এবং তাদের জন্যই কিন্তু এই
কালোবাজারি ব্যবসাটা এত ভালোভাবে, নারী ব্যবসাটা এত ভালোভাবে চলতে পারছিল। যাই হোক, এরপরে আমরা চলে যাব পঞ্চম দৃশ্যে। পঞ্চম দৃশ্যে আমরা একটা সেবাশ্রমের দৃশ্য দেখতে পাবো। এই নাটকে মানে নাটকের একটা ক্লাইম্যাক্স দৃশ্য যাকে বলা যায়, এখানে আমরা দেখতে পাবো মঞ্চে একটা জানলার সামনে দাঁড়িয়ে আছে কে না বিনোদিনী সেই সেবাশ্রমে পৌঁছেছে। বুঝতেই পারছি টাউট এনে দিয়েছে তাকে সেই ধনী গৃহস্থের বাড়িতে, যে কিনা তাকে থাকতে পড়তে দেবে, সে কাজকর্ম করবে। আর নিরঞ্জনের সাথে বিনোদিনীর দেখা হয়েছে। কিভাবে দেখা হয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি এখানেই দেখা হয়েছে। কালীধনের যে কর্মচারী ছিল সে। তা যাই হোক, বিনোদিনীর আর নিরঞ্জনের কথাবার্তা হচ্ছে। বিনোদিনী তাকে জানাচ্ছে যে তারা কিভাবে দিন কাটিয়েছে গ্রামের এই নিরঞ্জন চলে আসার পর। হারু দত্ত কি প্রচণ্ড অত্যাচার করেছে কুঞ্জর প্রতি বা তাদের প্রতি, আর সেই সমস্ত কথা শুনে রাগে জ্বলে যাচ্ছে নিরঞ্জন এবং সে কথাগুলো শুনছে। এরপর আমরা দেখতে পাবো সেখানে রাজীব প্রবেশ করবে, কালীধনের যে সরকার। সে প্রচণ্ড রেগে যাবে, সে নিরঞ্জনকে একটা খোঁচা দিয়ে কথা বলবে যে বাঘের মুখের খাবার নাকি শেয়ালে খায়, শেয়াল লোভ দিচ্ছে, এরকম একটা বিষয়। আসলে ওটা কালীধনের জন্যই বিনোদিনীকে নিয়ে আসা হয়েছে, বোঝাই যাচ্ছে যে নারী একটা ভোগের সামগ্রী, সেই চিত্রও তুলে ধরলেন নাট্যকার। তা যাই হোক, ওকে বেরিয়ে যেতে বলা হয়, নিরঞ্জন বেরিয়ে যাচ্ছে। আর তার আগে এই রাজীব বিনোদিনীকে ঘরের মধ্যে প্রবেশ করতে বলে, বিনোদিনী চলে যায়। কিন্তু নিরঞ্জন যখনই চলে যাচ্ছে, বিনোদিনী আবার তাড়াতাড়ি দৌড়ে আসে, সে নিরঞ্জনের সাথে যেতে চায়। কালীধন জোর করে তার আর একজন কাজের লোক কর্মচারী, যে মহিলা কর্মচারী জ্ঞানদা সম্ভবত নাম, সেই জ্ঞানদাকে দিয়ে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। এবং নিরঞ্জন তখনও চলে যায়নি, নিরঞ্জন সম্পর্কে শোনে সব কথা রাজীবের কাছ থেকে, নিরঞ্জনকে বের করে দেয়। নিরঞ্জন চলে যায়, ওই নিরঞ্জন চলে যাচ্ছে যখন, তখন বিনোদিনী প্রবেশ করে এবং জ্ঞানদাকে দিয়ে ভেতরে পাঠিয়ে দেওয়া হয়। নিরঞ্জন চলে গেছে, রাজীবের সঙ্গে সামান্য কালীধনের কথাবার্তা হবে, রাজীবও চলে যাবে, ভৃত্য প্রবেশ করবে, ভৃত্যের সাথে কথাবার্তা চলছে কালীধনের। এমন সময় বাইরে ঘোড়ার গাড়ির আওয়াজ শোনা যাবে এবং কালীধন তখন দেখতে যাবে ভৃত্যর সাথে যে কে এলো। আর সেই সময় মঞ্চ ফাঁকা হয়ে যাবে, আর মঞ্চে প্রবেশ করবে আবার কে না বিনোদিনী এবং ওই নিরঞ্জন। তারা প্রবেশ করে দেখার চেষ্টা করবে কারা এলো। তারা বুঝতে পারছে যে গাড়ি থেকে নামছে হারু দত্ত, তারা হারু দত্তকে স্পষ্ট চিনতে পারছে এবং হারু দত্তর সাথেও তারা দেখতে পাচ্ছে দুটো মেয়ে নামছে গাড়ি থেকে। মেয়ে দুটোকে দূর থেকে ভালোভাবে চেনা যাচ্ছে না, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে না কারা, কিন্তু নিরঞ্জন বুঝতে পারছে মেয়ে দুটোকে চেনা লাগছে। অতএব হারু দত্তর সাথে যখন আসছে তারা আমিনপুরের গ্রামেরই কোনো মেয়ে হবে, এটা বুঝতে পারছে। নিরঞ্জন তখন বিনোদিনীকে বলে কোনো কথা কাউকে যেন সে না বলে, সোজা গিয়ে বাড়ির ভেতরে চুপ করে বসে থাকে। আর নিরঞ্জন বেরিয়ে যাবে এবং বলবে যে এই ব্যবস্থা আজকেই হবে, একেবারে বামাল সমেত সব কিছু ধরা পড়বে বলে নিরঞ্জন বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বাইরে থেকে হাত ধরাধরি করে কালীধন এবং হারু দত্ত ভেতরে মঞ্চে মানে প্রবেশ করবে। মঞ্চ হচ্ছে কালীধনের ঘর, বোঝাই যায়। কালীধন এবং হারু দত্তের কথাবার্তার মধ্যে থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কালীধনের যে সামগ্রী, যে জিনিস, সেটা এবার হারু দত্ত এনে দিয়েছে। এবং হারু দত্তকে কালীধন বলে তুমি একটা মানুষ, মানে বেশ জিনিয়াস যাকে বলে, এত কিছু কাজ সামলাচ্ছ, যাই হোক এবার শহরে বসবাস করো, একটা বাড়ি দেখে দিই তোমার জন্য, কিনে ফেলো। হারু দত্ত বলে শহরে আমার পক্ষে সম্ভব নয় বাঁচা, কারণ গ্রামের মানুষ, আমি গ্রামেই আমি ভালো থাকি, শহরের তোমাদের মতো শহুরে মানুষের সাথে আমি বাঁচতে পারবো না, বলছে শহরে না থেকে গ্রামে থেকে যা করছো ভাইয়া। যাই হোক এইসব আলোচনা হাসি মশকরা চলছে। তারই মধ্যে দেখা যায় যে নিরঞ্জন, দারোগা, কতগুলো কনস্টেবল এবং বেশ কয়েকজন ভদ্রলোককে নিয়ে প্রবেশ করে কালীধনের ঘরে। হারু দত্ত কালীধন দুজনেই অবাক হয়ে যায়, তার দুজনের চোখে মুখে ভয়ের ছায়া। এবং দারোগা কালীধনকে জিজ্ঞেস করে তার নাম কি, কালীধন নাম বলে, হারু দত্তের নামও জিজ্ঞেস করে এবং এরপরে বলে যে ভেতরে কনস্টেবলকে পাঠিয়ে দেয় যে মেয়েদের বের করে আনার জন্য। নিরঞ্জন কনস্টেবলদের নিয়ে ভেতরে চলে যায়। ভেতর থেকে সেই দুটি মেয়ে, যারা ওই চন্দরের মেয়ে, তাদের বিনোদিনীকে এবং জ্ঞানদাকে নিয়ে বেরিয়ে আসে, সঙ্গে রাজীবও আসে। রাজীবকে দেখে দারোগা পরিচয় জানতে চায়। তখন রাজীব যে সরকার, মানে ওই কালীধনেরই একজন বিশ্বস্ত সরকার, সেটা নিরঞ্জন জানায়। এবং যে জনৈক ভদ্রলোক এসেছে সঙ্গে, সেই ভদ্রলোক আর কেউ নয়, যে কালীধনের কাছে চাল কিনতে গিয়েছিল এবং রাজীব তাকে বলেছিল ম্যাজিস্ট্রেটের পকেটে পড়ে। সেই ব্যক্তি তখন বলছে ইনি আবার মানে প্রশাসনের সকলকে পকেটে পড়েন। সঙ্গে সঙ্গে রাজীব বলে যে সেই কথা বলেনি। যাই হোক, এরপরে আমরা দেখবো যে হারু দত্ত, কালীধন এবং রাজীবকে হাত করা পরিয়ে পুলিশ
অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এখানেই আমরা দেখতে পাবো এই দৃশ্যটা শেষ, মানে পঞ্চম দৃশ্য শেষ। আর পঞ্চম দৃশ্যের সাথে সাথে দ্বিতীয় অঙ্কও কিন্তু শেষ হয়ে যাবে। দ্বিতীয় অঙ্ক শেষ হলে তৃতীয় অঙ্কে আমরা প্রবেশ করব। তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে আমরা একটা লঙ্গরখানার দৃশ্য দেখতে পাবো। এই লঙ্গরখানায় প্রচুর ভিখারি ভিখারিনী রয়েছে, সেই তারা নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছে। তারা মঞ্চের একেবারে ভেতর দিকে আছে, কুঞ্জ রাধিকা বাইরের দিকে মানে একটু দর্শকের দিকে আছে, এবং সেখানে বৃদ্ধ ভিখারি বসে আছে, তারা কথাবার্তা বলছে। এবং এমন সময় ভেতর থেকে একটা আর্তনাদ, তীব্র আর্তনাদ ভেসে আসে। তখন তাদের মধ্যে কথাবার্তায় বোঝা যায় যে কোনো একটি মেয়েকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এবং প্রথম ভিখারি বলে, এখানেও কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় বলে কতগুলো ভিখারির কথা বলা হয়েছে, এখানে কিন্তু নাম উল্লেখ হয়নি তারা মানুষ নয় এমন কোনো বিষয় নয়, তারা একই প্রজাতির, তাই তাদের আর কোনো নামকরণ করা হয়নি। আর তাছাড়া এই যে মানুষগুলো, এদের নাম মানুষ জানে না, এদের নাম ইতিহাসে থাকে না, এরা সেই দুর্ভিক্ষ কবলিত হতদারিদ্র অসহায় মানুষ। যাই হোক, সেই মানুষদের মধ্যে ভিখারি একজন বলছে যে নিয়ে যাবি শুধুমাত্র মাকে রাস্তায় ফেলে মেয়েটাকে তুলে নিয়ে গেলি কেন? এই যে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়া, এটাও আমাদের কাছে একটা অশুভ ইঙ্গিত, অসৎ ইঙ্গিত আমরা বুঝতে পারছি। তার মধ্যে থেকে তাদের আলোচনায় বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষকে তারা লরিতে তুলে নিয়ে চলে যাচ্ছে। এইখানে একটা কথা বলে রাখি, এই যে শহরের দৃশ্য, এখানে আমরা বলি বিজন ভট্টাচার্য কোন একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি যখন অফিসে যেতেন প্রতিদিন এবং ফিরতেন, তিনি দেখতেন শহরের রাজপথে প্রচুর মানুষ মরে পড়ে আছে এবং সেই মৃতদেহগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, কখনো বা সেগুলো গাদায় ফেলে দেওয়া হচ্ছে, কখনো সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। সেই মৃতদেহের কিন্তু কোনো সঠিক সংখ্যা খবরের কাগজে বেরোয় না। প্রচুর মানুষ মারা যাচ্ছে কিন্তু বেরোচ্ছে কম সংখ্যক। যে বৃত্তি কিন্তু সারা জীবন চলে, আমরা সারা জীবনই এর দৃশ্য দেখতে পাই। যাই হোক, আর শহরের যে মানে ফুটপাত, সেখানে প্রচুর গ্রাম থেকে আসা মানুষ, তাদের উনুন ধরিয়ে তারা রান্নাবান্না করছে। তা যাই হোক, এই দৃশ্য দেখে বিজন ভট্টাচার্যের বারবার মনে হয়েছে এরকম কোনো একটা নাটক রচনা করি, কিন্তু তিনি বলেছেন যে এরকম নাটক রচনা করার ইচ্ছা হলেও লিখতে পারছিলাম না, কারণ মনে হচ্ছিল একটা প্যানে গোছের নাটক হয়তো হয়ে যাবে। কিন্তু একদিন অফিস থেকে ফেরার সময় দেখলাম পার্কে দুজন নারী পুরুষ বসে আছে, তারা তাদের নবান্নের গল্প করছে, তাদের ফেলে আসা গ্রামের কথা বলছে। আর ওখান থেকেই নাটক রচনার একটা অনুপ্রেরণা তিনি পেয়ে গিয়েছিলেন, তিনি রচনা করলেন নবান্ন নাটক। তা যাই হোক, সেই বিজন ভট্টাচার্যের চোখে দেখা দৃশ্যই যেন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই দৃশ্য, যাই হোক সেই লঙ্গরখানার দৃশ্য। তা এইসব কথাবার্তার মধ্যে আমরা দেখছি বৃদ্ধ ভিখারি যে সে বলছে তোমরা চলে যাও, তোমরা এখানে থেকো না। কোনো একজন ভিখারি বলছে যে ওই যে মানুষগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, কেন নিয়ে যাওয়া হচ্ছে? কেউ বলছে ওদের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হবে। এখানেও আমরা কুঞ্জর একটা প্রত্যুৎপন্নমতিত্ব, বুদ্ধিমত্তার পরিচয় পাই। কুঞ্জকে আমরা প্রথম থেকেই কিন্তু সাধারণ আর পাঁচটা ভেঙে পড়া মানুষের মতো দেখতে পাইনি। কুঞ্জকে আমরা দেখেছি সে জমি বিক্রি করতে চায় না, সে উঠে দাঁড়াতে চায়। আবার এখানেও তার বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাবো। কোন বুদ্ধিমত্তার পরিচয়? সে বলে যে আমাদের প্রাণের কোনো দাম নেই যে শহরবাসীর কাছে, যে প্রশাসনের কাছে, যে সরকারের কাছে, যে ভদ্রলোকদের কাছে। সেই মানুষগুলো পয়সা দিয়ে ইঞ্জেকশন কিনে সেই ইঞ্জেকশন দিয়ে আমাদের মারবে, আমাদের মারার জন্য ইঞ্জেকশন কিনতে তারা পয়সা খরচা করবে কেন, কি জন্য? খুব সাংঘাতিক দার্শনিক তত্ত্ব কিন্তু এটা। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে লঙ্গরখানায় ঘণ্টার ধ্বনি হয় এবং সবাই খেতে চলে যায় খিচুড়ি, কিন্তু কুঞ্জ রাধিকা যায় না, বৃদ্ধ যে ভিখারি সেও যায় না। বৃদ্ধ ভিখারি অসুস্থ, সে প্রথম থেকে কাজ ছিল, সে বলছে আমার আর যাওয়ার উপায় নেই, তোমরা ফিরে যাও। তখন কুঞ্জ বলছে যে রাধিকার হাতটা বুকের মধ্যে চেপে ধরে, দেখ এখানে কীরকম শব্দ হচ্ছে, গ্রামে যাওয়ার নাম শুনেই কীরকম হচ্ছে। রাধিকাও বুঝতে পারছে, তার ভেতরের আনন্দ, তার উত্তেজনাকে উপলব্ধি করছে রাধিকা। কিন্তু রাধিকাকে কুঞ্জ বলছে চল আমরা ফিরে যাই। কিন্তু রাধিকা বলছে যে আমি ফিরে তো যেতে আমারও ইচ্ছা করে, কিন্তু সেখানে তো কিছু নেই, আমার মাখনও নেই বলে কাঁদতে থাকে। কুঞ্জ বলে তোর মানে যাই হোক আবার সব হবে, এরকম একটা কথার মধ্যে থেকে আমরা দেখতে পাই তাদের কথাবার্তা চলছে। আর সেখানে বৃদ্ধ ভিখারি তাদের বারবার একই কথা বলছে, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, আমার হবে না, তোমরা চলে যাও। এরপরেই আমরা দেখি কুঞ্জ রাধিকার হাত ধরে উত্তরের দিকে রওনা হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি উত্তরের দিকে আমিনপুর, আর সেখানে আরও ভিখারি আছে, তাদের কথোপকথনে দেখা যায় তারা বলছে যে তারা দক্ষিণে যাবে। অতএব বাংলার উত্তর থেকে দক্ষিণ একই চিত্র, সেটাও কিন্তু তুলে ধরলেন বিজন ভট্টাচার্য নাটকের মধ্যে দিয়ে। অর্থাৎ গ্রাম বাংলার যে ভয়াবহ চিত্র, শুধুমাত্র কোনো একটা গ্রাম আমিনপুর নয়, আমিনপুর এখানে একটা বিশেষ প্রতিনিধির গ্রাম মাত্র। এখানে ওরকম অজস্র গ্রাম কিন্তু সেই সময় মন্বন্তরের কবলে পড়েছিল বলা যায়।
যাই হোক, এখানে ওই দৃশ্যের শেষ। তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে আমরা দেখবো একটা সরকারি হাসপাতালের দৃশ্য। প্রথমে হাসপাতালের ঘরের দৃশ্য, সেখানে প্রচুর রুগী বিছানায় পড়ে আছে, একজন নার্স তত্ত্বাবধানে আছেন, আর বাইরে ডাক্তার একটা টেবিলের রুগী দেখছেন, আছে কম্পাউন্ডার, তিনি ওষুধের কাজে ব্যস্ত, আর ডাক্তার রুগী দেখছে, নার্সের মধ্যে কথোপকথন, রুগীর মধ্যে কথোপকথন। সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা অভাবের চিত্র। কিসের অভাব? হাসপাতালে যেটার অভাব সেটা হচ্ছে ওষুধের অভাব, ইঞ্জেকশনের অভাব, এমনকি সামান্য গ্লুকোজের অভাব। কাজেই ওখানে বারবার মানুষ মারা যাচ্ছে, ডাক্তার উপস্থিত থেকেও কিছু করতে পারছে না, এরকম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সরকারি গাফিলতি অথবা যে কোনো কারণেই হোক ওষুধের যে অভাব, সেই অভাবটা আমরা প্রত্যক্ষ করছি। অর্থাৎ মন্বন্তরের যে মৃত্যু, যে মানুষের মৃত্যু, সেই না খেতে পাওয়া মানুষগুলো শুধুমাত্র অন্নের অভাবে, শুধুমাত্র বাসস্থানের অভাবে শেষ হয়ে যাচ্ছে না, তাদের অসুস্থ শরীরে ওষুধও নেই, মানে অভাব চারদিক থেকে তাদের চেপে ধরেছে। আর একজন ইয়াং ডাক্তার, মানে তরুণ ডাক্তার, সে চিৎকার করছে, সে বলছে যে তাদের কিছু করার নেই, সে অসহায়। এমন দৃশ্যের মধ্যে আমরা দেখতে পাই হাসপাতালে প্রবেশ করছে কে? প্রধান সমাদদার। কতগুলো কাগজপত্র, নোংরা জামা কাপড় আঁকড়ে ধরে আছে, তার পরনের জামা কাপড়ও নোংরা, এক মাথা চুল। সে প্রবেশ করছে, ব্যথা ব্যথা বলে প্রবেশ করছে। ডাক্তার বলছে তোমার কোথায় ব্যথা? সে বলতে পারছে না নির্দিষ্ট করে, সে বলছে ব্যথা। ডাক্তার সমস্ত শরীরটা টিপে টিপে দেখছে, বলছে এখানে ব্যথা, ওখানে ব্যথা। প্রধান বলতে পারছে না। হঠাৎ করে সে বলছে নেই, ব্যথা নেই। ডাক্তার বলছে ব্যথা নেই, ব্যথা চলে গেল, এই তো ব্যথা ছিল। বলছে হ্যাঁ, হুশ করে চলে গেল। এই যে তার বলা, তার কথাবার্তা, সব কিছুর মধ্যে বোঝা যাচ্ছে যে প্রধান সমাদদারের মাথার কোথাও গোলযোগ দেখা দিয়েছে। আর সেই গোলযোগ দেখা দেবে না কেন? ডাক্তার বলছে যে এটাই স্বাভাবিক, মানুষগুলো এসেছে গ্রাম থেকে, তাদের যে পরিস্থিতি, তাতে করে তাদের মাথা ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। প্রধান সমাদদারও তার জ্বলন্ত উদাহরণ। এরপরে প্রধান সমাদদারকে ডাক্তার বলছে যে তোমার অসুখ নেই, মানে তোমার কোনো ব্যথা নেই, ভুলে যাও ব্যথার কথা। ডাক্তারের সেই সংলাপ প্রধান সমাদদার আওড়াতে আওড়াতে চলে যায়, ভুলে যাও ব্যথার কথা, ভুলে যাও ব্যথার কথা বলতে বলতে মঞ্চ ছাড়ে, দৃশ্যের শেষ হয়। এরপর চতুর্থ অঙ্ক। চতুর্থ অঙ্কে আবার গ্রামের একটা সামগ্রিক চিত্র আমরা দেখতে পাবো। আবার আমিনপুর গ্রাম, আবার প্রধান সমাদদারের বাড়ির দৃশ্য, উঠোনের দৃশ্য। এবার দেখা যাবে সেখানে বসে আছে নিরঞ্জন আর গ্রামের অন্যান্য বেশ কিছু চরিত্র যাদের আমরা আগে পাইনি। ফকির, বরকর্তা, তারপরে হচ্ছে আরও বেশ কিছু চরিত্রকে, নতুন চরিত্র আমরা দেখব, যাদের মিয়া, ফকির মিয়া, আরও বিভিন্ন চরিত্র যাদের কখনোই আমরা দেখিনি, মানে অনেক মানুষ। সেই দৃশ্যে আমরা বেশ কিছু দল দেখতে পাবো, তিনটে দল। সেই প্রত্যেক দলের মধ্যে 4 জন করে মানুষ, তারা প্রত্যেকে নিজেদের মধ্যে কথা বলছে। একবার এক দলের কথা শোনানো হচ্ছে, সেদিকে লাইট ফেলা হচ্ছে, আবার অন্য দলের কথা শোনানো হচ্ছে, এভাবে দৃশ্যপটটা তৈরি করা হয়েছে। যাই হোক, দয়াল মণ্ডলও সেখানে উপস্থিত আছে, নিরঞ্জন উপস্থিত আছে, আরও সকলেও কথাবার্তা চালাচ্ছে। এই যে দৃশ্য, এখানে আমরা দেখব নিরঞ্জন সেই তাদের ভাঙা ঘরকে একটু মেরামত করে নিয়েছে, একটু পরিচ্ছন্ন হয়েছে জায়গাটা। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারছি ফসল পেকেছে, মানে তারা যে জমি ফেলে চলে গিয়েছিল সেই জমির ফসলগুলো পেকে গেছে। এখনই যদি কাটা না হয় তাহলে ফসলগুলো নষ্ট হবে। তাদের মধ্যে আলোচনা চলছে, তারা বলছে ফসল আমরা এখনই যদি কেটে ঘরে না তুলি তাহলে ফসল মাঠে মারা যাবে। আমরা চাষি, আমাদের চাষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে আমরা কী করে সরবো? আমাদের ফসলকে রক্ষা করতে হবে। ফসল তাদের কাছে মা, মানে মায়ের দেওয়া ফসল, তারা কখনো সেগুলো নষ্ট হতে দিতে পারে না। কিন্তু কেউ বলছে আমাদের জমি কবলা হয়ে গেছে, কেউ বলছে আমরা দাদন নিয়ে ফেলেছি। এখানে বলে রাখি, কবলা বা দাদন যে অর্থ, কবলা হচ্ছে জমি হস্তান্তর হয়ে যাওয়া, লিখিত পরিত আকারে জমি হস্তান্তর হয়ে যাওয়া, একজনের জমি আরেকজনকে দিয়ে দেওয়া হয়েছে, সে বিক্রি হোক বা যে করেই হোক। আর দাদন কি? দাদন হচ্ছে ফসল বা জমি যাই হোক না কেন, তার বিনিময়ে অগ্রিম কিছু টাকা নেওয়া। আমি ফসল বিক্রি করবো, আমার জমিতে যা ফসল হবে তার বদলে কিছু অগ্রিম টাকা নিয়েছি, বা জমিটা পরে দিয়ে দেবো, তার বদলে আমি অগ্রিম টাকা নিয়েছি, তাকে দাদন বলে। কেউ বলছে কবলা হয়ে গেছে, দাদন নিয়েছি, তাহলে আমরা কি করতে ফসল তুলব? কিন্তু তাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে পরে কি হবে এটা ভেবে আমাদের লাভ নেই, আপাতত ফসল বাঁচাতে হবে। সে ফসল আমরা গ্রহণ করতে পারি, ভোগ করতে পারি, না পারি পরে দেখব। কারণ আমরা জানি যে আমাদের এই ফসল ঘরে উঠলেই সঙ্গে সঙ্গে জমিদার, তারপর পাইকার, কিংবা মানে এরপরে যে পরপর যে দখলদারি আছে, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সেই সমস্ত ফসল চলে যাবে। আমরা তো কিছু রক্ষা করতে পারবো না, তাহলে তুলে কি করব? কিন্তু তারা শেষ পর্যন্ত একটা সমাধানে আসে। সমাধান খুঁজে দেয় কে? না সেই দয়াল মণ্ডল। দয়াল মণ্ডল বলে যে আমরা এক কাজ করি,
না, দয়াল মণ্ডলরা সবাই মিলে তারা ঠিক করে যে আমরা সমস্ত ফসল কাটবো, কিন্তু তখন আরেকটা সমস্যা তাদের মধ্যে দেখা দেয়। সেই সমস্যা কি? সেই সমস্যা হচ্ছে যে এই যে ফসল তারা কাটবে, প্রত্যেকে তো প্রচুর জমি, ফসল কাটা তো একার পক্ষে সম্ভব না। আমি একটা পরিবারের একজন চাষি, আমার অনেকটা জমি আছে, প্রচুর ফসল হয়েছে, তাহলে ওই জমির ফসল আমার পক্ষে একা কাটা সম্ভব না। একজন মানে সাহায্যকারী প্রয়োজন। কোথায় সাহায্যকারী পাবে? তাদের যোগানের মানে খরচ দেওয়ার সম্ভাবনা তাদের কাছে নেই, সামর্থ্য নেই। তখন তারা কি করবে? তখন দয়াল মণ্ডল একটা পরিকল্পনা করে। সে বলে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি প্রত্যেকের ধীরে ধীরে প্রত্যেকের জমির ফসল কাটি তাহলে কেমন হয়? সবাই বিষয়টা মেনে নেয়। এভাবেই কথাবার্তা হয়। এই সময় আমরা দেখতে পাবো যে বরকর্তা আর নিরঞ্জনের যে কথাবার্তা, সেখানে নিরঞ্জনের কথার মধ্যে আমরা বেশ দার্শনিক কথা লক্ষ্য করব। নিরঞ্জন কথা বলছে যে কখনো দেখতে পাই যে নৌকা চলতে চলতে মাঝ নদীতে থেমে গেছে, সেখানে বোধহয় এক্ষুনি চোরাবালিতে নৌকা ডুবে যাবে। আবার পরক্ষণে দেখি একেবারে টল করছে জল, নৌকা চলছে, জীবন এইভাবেই এগিয়ে চলেছে। আবার আরেকজন বলছে এটাই তো নিয়ম, জীবনের এটাই নিয়ম। অর্থাৎ সাংঘাতিক দার্শনিক একটা উপলব্ধি করতে পারছে ওই মানুষগুলো। তারা বুঝতে পারছে জীবন কখনো একটানা চলে না, কখনো সুখ কখনো দুঃখ, এই নিয়েই জীবন। আমরা তো সবাই জানি প্রদীপের আলোর নিচেই অন্ধকারের বাস, ঠিক সেরকমই এই মানুষগুলোও বুঝতে পারছে। এরপর সবাই ওই কথাই ঠিক হয়েছে বলে চলে যায়। নিরঞ্জন শুয়ে শুয়ে গান গাইছে, আর এখানে বিনোদিনী রান্না করছে কিছু একটা, আর অন্ধকার একটা রাত্রির দৃশ্য। সেই সময় হঠাৎ দেখা যাবে যে তাদের দরজায় প্রবেশ করবে কে না, কুঞ্জ এবং রাধিকা। বলছে প্রধান সমান্তরের বাড়ি কোথায়? কারণ তারা ঠিক বুঝতে পারছে না, অনেকদিন গ্রাম ছাড়া তো, তারা বুঝতে পারছে না যে কোন জায়গায় এসে। তারপর অন্ধকার, একটা ছোট্ট বাতি টিমটিম করছে দাওয়ায়, তখন জিজ্ঞেস করছে, এবং তাদের গলা শুনে ধরফর করে নিরঞ্জন উঠে বসে। নিরঞ্জন উঠে বসে বলে কে কে? এগিয়ে যায় কিন্তু দেখতে পায় না। আবার বাতি এনে যখন সামনে কুঞ্জর মুখের সামনে ধরে বুঝতে পারে কুঞ্জ নিরঞ্জনকে দেখে, দুজনকে জড়িয়ে ধরে। কুঞ্জ নিরঞ্জনের মাথায় হাত দেয়, বলে মাথা ফেটে গেছিল, এখন ব্যথা আছে? নিরঞ্জন বলে না। রাধিকা বিনোদিনী দুজনকে জড়িয়ে ধরে। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখি সেই দৃশ্য শেষ হয়। এরপর আমরা দেখতে পাবো দ্বিতীয় দৃশ্যে আমরা দেখব একটা আনন্দের দৃশ্য। যে দুঃখ দারিদ্র পীড়িত দৃশ্য প্রধান সমান্তরের উঠোনকে ছেয়ে ফেলেছিল, সেই দৃশ্য কিন্তু আর নেই। এই দৃশ্যে উঠোন ভর্তি ধান, অর্থাৎ ধান তোলা হয়ে গেছে, ধান তুলছে, সেই ধানকে ঝাড়ছে হচ্ছে নিরঞ্জন। কুঞ্জ তামাক টানতে টানতে সমস্ত কিছু দেখাশোনা করছে, আর রাধিকা আর বিনোদিনী সেই ধানকে তুলছে, মানে ঝাড়া ধান তুলছে। আর বিনোদিনী হেসে লুটিয়ে পড়ছে, রাধিকা বলছে কি ব্যাপার? দুজনে আবার হাসছে। নিরঞ্জন বলছে কি হলো, কাজ করছো না? এইসব একটা হাসি মশকরা কাজকর্ম, একটা বেশ আলোকোজ্জ্বল পরিবেশ আমরা দেখতে পাই। মোট কথা, যে গ্রামটা মরে গিয়েছিল সেই গ্রামের মধ্যে যেন একটা জীবনকে আমরা খুঁজে পাই। অর্থাৎ নাটকের মধ্যে বোঝা যাচ্ছে যে মৃতপ্রায় গ্রাম আবার মানে প্রাণ ফিরে পাচ্ছে এই দৃশ্যের মধ্যে। কুঞ্জ তখন বলছে যে আমার 11 কাঠার যে ধান, সেই ধানটা আমাদের যে ধর্মগোলা সেখানে ঢেলে দাও। নিরঞ্জন বলছে যে 11 কাঠা কেন, 10 কাঠা দেওয়ার কথা ছিল। বলছে 10 কাঠা হবে হয়তো, কিন্তু 11 কাঠাই দাও। আমার মুখ থেকে যখন বেরিয়ে গেছে ও 11 কাঠাই যাক। আমরা বুঝতে পারছি যে তারা একটা ধর্মগোলা তৈরি করছে অভাবের দিনে সেখান থেকে সাহায্য নেওয়ার জন্য বা দেওয়ার জন্য। এর মধ্যে আমাদের ওখানে প্রবেশ করা আবার দয়াল মণ্ডলের সাথে আবার কিছু হাসি মশকরা হয়, তাদের নবান্নের আলোচনা হয়, তারা আবার নবান্ন উৎসব করবে। যে নাটকের নামকরণ নবান্ন, সেই নবান্নে আমরা ফিরে গেলাম নাটকের এই শেষ দুটো দৃশ্যতে। যাই হোক, দয়াল মণ্ডল নিরঞ্জন দুজনের আলোচনায় বোঝা যাচ্ছে তারা আবার লাঠি খেলায় মাতবে, এবং নিরঞ্জনের সাথে তার চ্যালেঞ্জ হয় যে যদি হেরে যায় সেই নিরঞ্জন তাকে 100 জিলিপি খাওয়াবে। হাসি মশকরার মধ্যে থেকে এই দৃশ্য শেষ হয়। আমরা একেবারে চলে আসি একেবারে নাটকের অন্তিম দৃশ্যে, তৃতীয় দৃশ্য এই চতুর্থ অঙ্কের। এই দৃশ্যে কিন্তু একটা একেবারে মহা সমারোহ ব্যাপার দেখা যাবে। নবান্ন উৎসব ওদের আজকে, আর গাঙের ধারে মানে গঙ্গার ধারে সকল মানুষ জমায়েত হয়েছে, সকল গ্রামবাসীকে দেখা যাবে। যে প্রথম মানে চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্যে যে গ্রামবাসীরা জমায়েত হয়ে আলোচনা করছিল, তাদের প্রত্যেককে আমরা এই দৃশ্যে দেখতে পাবো। তারা নবান্নের উৎসবে মেতে উঠেছে, কিন্তু তাদের যে চেহারা, সেই চেহারার মধ্যে সেই কঙ্কালসার চেহারা, সেই মন্বন্তরের ছাপ কিন্তু এখনও আছে। এক্ষেত্রে বলে রাখি, আমরা যে আগের দৃশ্যগুলো আলোচনা করলাম সেখানে মাঝে মাঝেই কিন্তু গ্রামের মধ্যে শহরের মধ্যে হরিবোল, বলহরি হরিবোল, সেরকম মানে মানুষ মরছে সেই সব কথা, এগুলো কিন্তু আমরা
মানে পাবো, অর্থাৎ মানুষের মৃত্যু আমরা প্রথম থেকে শেষ অবধি বারে বারে দেখতে পেয়েছি। এই দৃশ্যে সেই জীবনের ছবি, মানুষের মৃত্যুর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সামান্য একটা হরিবোলের চিত্রে আবার একটা আওয়াজ আমরা পাবো। যাই হোক, নবান্নের যে উৎসব, সেখানে আমরা প্রচুর উৎসব দেখতে পাচ্ছি। সেখানে চাষি বউদের গান, চাষিদের গান, সমবেত কণ্ঠে সঙ্গীত, তারপরে হচ্ছে যে শ্যাডো প্লে সেই সব, তারপরে মোরগের লড়াই, তারপর গরুর দৌড়টা শ্যাডো প্লেতে দেখানো হবে। তাই সমস্ত কিছু দেখা যাচ্ছে, লাঠির লড়াই, এই সমস্ত কিছু হবে। লাঠির লড়াই যখন হচ্ছে সেই সময় একেবারে অন্তিম পর্যায়ে আমরা দেখব নাট্যমঞ্চে প্রবেশ করছে কে না, প্রধান সমাদদার। সেই এক মুখ দাড়ি নিয়ে সবাই থেমে যায়, মানে জনগণ সবার দৃষ্টি আকর্ষণ করে প্রধান, কারণ গ্রামবাসী বুঝতে পারছে তাদের যে মোড়ল সে চলে এসছে। গ্রামবাসীরা তো ভক্তি শ্রদ্ধা করতো প্রধানকে, সে আবার ফিরে এসছে। কুঞ্জ একেবারে জ্যাঠা করে তাকে জড়িয়ে ধরে, প্রধান সমাদদারও তাকে জড়িয়ে ধরে। এবার আনন্দের দৃশ্যের মধ্যে প্রধান সমাদদারের মধ্যে মনের মধ্যে একটা ভয়, সে বলে আবার যদি মন্বন্তর আসে। সবাই তাকে বলছে যে আর মন্বন্তর নেই, আমরা আবার ফিরে এসেছি, আমাদের নবান্ন উৎসব হচ্ছে, আজকে নবান্ন উৎসব। প্রধান সব বোঝে, বলে ভালো ভালো, কিন্তু তার মধ্যেও সে বলে মন্বন্তর যদি আবার আসে। তখন দেখা যাচ্ছে দয়াল বলছে মন্বন্তর আসুক, আমরা আর ভয় পাই না মন্বন্তরকে। মন্বন্তর এবার আচম্বিতে এসে আমাদের পরিবারের লোকজনকে কেড়ে নিয়ে যেতে পারবে না, আগে আমাদের সাথে তাকে লড়তে হবে। এরপর দেখা যায় যে দয়াল সমাদদারের একটা বিখ্যাত উক্তি এবং নবান্ন নাটকের বিশেষ উক্তি, সেটা হচ্ছে জোর প্রতিরোধ প্রধান, জোর প্রতিরোধ। অর্থাৎ এবার যদি মন্বন্তর আসে, এবার যদি মানুষগুলো আমাদের জমি জমা কেড়ে নিতে আসে, সেই মানুষগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে, সমাজ ব্যবস্থাটাকে মানে বদলে দিতে হবে। এবং একটা সমাজ বিবর্তনের একটা ইঙ্গিত দিয়ে নাটকটা শেষ হচ্ছে। অর্থাৎ নাটকের শেষে আমরা সমস্ত সাহিত্যিক নাট্যকারদের মতোই একটা আশার আলো দেখতে পাচ্ছি এবং সমাজ বিবর্তনের একটা ইঙ্গিতও দেখতে পাচ্ছি, যে অসহায় দুর্বল মানুষরা এবার কিন্তু জেগে উঠছে, এবার তারা প্রতিবাদ করবে এবং জোর প্রতিরোধ তুলবে। প্রধান সমাদদারও তখন চিৎকার করছে এবং দয়ালকে বুকে জড়িয়ে ধরছে। এর মধ্যে নাটকটা শেষ হবে। এক্ষেত্রে বলে রাখি, এই যে 1944-এ নাটকটা মঞ্চস্থ হলো, তারপর আমরা যদি ইতিহাস খতিয়ে দেখি, 1944 থেকে 48-এর মধ্যেই কিন্তু গড়ে উঠেছিল তেভাগা আন্দোলন। যে তেভাগা আন্দোলনে কৃষকরা বুঝে নিয়েছিল নিজের ন্যায্য পাওনাকে। অতএব এই যে বিজন ভট্টাচার্যের মতো নাট্যকার বা আরও অন্যান্য নাট্যকাররা আছেন, তারা কিন্তু সেই সময় ভারত ছাড়ো আন্দোলনই হোক বা ভারতবর্ষে ইংরেজ সরকার তাড়ানোর যে আন্দোলন হোক, সেই আন্দোলনে কিন্তু সমাজ বিবর্তনের একজন বিশেষ মানে দায়িত্ববান মানুষ, সমাজ সচেতন মানুষ ছিলেন এরা। এবং তারা হাতে অস্ত্র হিসাবে তুলে নিয়েছিলেন তাদের লেখনীকে, অর্থাৎ কলমকে। কাজে এদের ভূমিকা আমরা কখনো অস্বীকার করতে পারি না। এবং নবান্ন নাটকের যে প্রাসঙ্গিকতা আজকের দিনে, সেটাকেও কিন্তু আমরা কখনোই অস্বীকার করতে পারি না সেই বিশেষ দিনগুলোর সাথে বিবর্তনের কথা ভেবে। কারণ প্রতিটা স্তরে মানুষ কিন্তু অবহেলিত, শোষিত, এবং প্রতিটা স্তরেই কিন্তু সমাজ বিবর্তনের বড় প্রয়োজন হয়ে পড়ে। তাহলে চলো, আমাদের আজকের নাটক আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।